আসসালামু আলাইকুম ভাইয়া অপরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পরিবেশগত রসায়নে হাজারিনাক স্যারের বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলোকে সলভ করে দেব। তো সলভগুলো শুরু করার আগে জাস্ট একটা কথা বলে দিই যে আমি যখন কোশ্চেনগুলোকে সলভ করব তখন আমি ট্রাই করব এটার সাথে রিলেটেড আরও যতগুলো ইনফরমেশন আছে সেগুলোকে দিয়ে দেওয়া, যাতে তুমি যখন নিজের থেকে পড়বা তোমার কাছে যাতে পড়াটা অনেক সহজ লাগে এবং রিভিশনটা যাতে তোমার জন্য ইজিয়ার হয়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এমসিকিউ সলভ ফার্স্ট চ্যাপ্টার অফ সেকেন্ড পার্ট। তো ভাইয়া প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, ম্যাসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত। তো আমরা এই রিলেটেড যতগুলো এমসিকিউ আছে ভাই আমরা একবারে দেখে নিই চলো। তো আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলের চারটা লেয়ার আছে মেইনলি। কি কি লেয়ার ভাইয়া বলো তো? প্রথম লেয়ারটার নাম হলো ট্রোপোস্ফিয়ার। কি বলে? ট্রোপোস্ফিয়ার। ওকে, স্ফিয়ার। দুই নম্বর লেয়ারটার নাম কি বলো তো ভাইয়া? দুই নম্বর লেয়ারটার নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তিন নম্বর লেয়ারটার নাম কি বলো তো? তিন নম্বর লেয়ারটার নাম হচ্ছে ভাইয়া ম্যাসোস্ফিয়ার। ম্যাসোস্ফিয়ার। চার নম্বর লেয়ারটার নাম বলো তো? থার্মোস্ফিয়ার অথবা আয়নোস্ফিয়ার বলা হয়ে থাকে। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ার এর বিস্তৃতি কত পর্যন্ত? আপ টু 15 কিলোমিটার, 0 থেকে 15। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি কত? 50 কিলোমিটার পর্যন্ত। এরপরে যদি বলি ভাইয়া ম্যাসোস্ফিয়ারের বিস্তৃতি কত? 85 কিলোমিটার পর্যন্ত। এরপরে যদি বলি ভাইয়া থার্মোস্ফিয়ারের বিস্তৃতি কত? 500 কিলোমিটার পর্যন্ত। ওকে, এবং এটা হচ্ছে তার বিস্তৃতি। এরপরে আরেকটা জিনিস যেটা তোমার জন্য লাগবে সেটা হচ্ছে ভাইয়া যে এই যে আমি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাচ্ছি, উপরের দিকে যত উঠতে থাকবো তত আমাদের তাপমাত্রার কি চেঞ্জ হবে? তাপমাত্রার কি চেঞ্জ হবে? তো ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা ভাইয়া কমতে থাকে যত উপরের দিকে উঠবা, এবং সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত উঠলে তার তাপমাত্রা হবে -55 ডিগ্রি সেলসিয়াস। যখন তুমি স্ট্র্যাটোস্ফিয়ারে যাবা উল্টা হবে, তাপমাত্রা বাড়বে, বেড়ে 2 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। এরপরে তুমি যখন ম্যাসোস্ফিয়ারের দিকে উঠবা তখন তাপমাত্রা কমতে থাকবে, কমে কতটুকু হবে বলো তো ভাইয়া? -93 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। এরপরে তুমি যখন থার্মোস্ফিয়ারে আসবা তখন তাপমাত্রাটা আবার বাড়বে, বেড়ে আপ টু 1727 ডিগ্রি পর্যন্ত চলে আসবে। তাহলে বলো তো ভাইয়া সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা? সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে ভাইয়া এই যে এটা, এটা। আর সবচেয়ে শীতলতম স্থান কোনটা ভাইয়া? এইটা, মাথায় রাখবা। ওকে, এরপরে ভাইয়া আমি যদি বলি যে কোন জায়গায় কোন উপাদানটা আছে, এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো মজার ব্যাপার হচ্ছে এই যে প্রথম তিনটা লেয়ার, এই প্রথম তিনটা লেয়ারের উপাদানগুলোকে একত্রে বলা হয় হোমোস্ফিয়ারিক উপাদান। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারে যে উপাদানগুলো রয়েছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো মুখ্য উপাদান আর একটা হলো ভাইয়া গৌণ উপাদান। ওকে, মুখ্য উপাদান কি আছে বলতো? মুখ্য উপাদান আছে ভাইয়া অক্সিজেন এবং নাইট্রোজেন। নাইট্রোজেন থাকে ভাইয়া 78% নিয়ার অ্যাবাউট, অক্সিজেন থাকে নিয়ার অ্যাবাউট 19 থেকে 20%। ওকে, আর গৌণ উপাদানের ভিতরে তুমি কি কি পাবা ভাইয়া? অনেক কিছু পাবা। পানি পাবা, আর্গন পাবা, তুমি হচ্ছে হলো ওজোন পাবা, জাস্ট অক্সিজেন পাবা, কার্বন ডাইঅক্সাইড পাবা, এগুলা। আর এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারের উপাদানগুলোকে একত্রে বলা হয় ভাইয়া হেটারোস্ফিয়ার। কি বলে? হেটারোস্ফিয়ার। কি বলে? হেটারোস্ফিয়ার বলে। ওকে, এই হেটারোস্ফিয়ারে আবার তুমি দুইটা ভাগে ভাগ করো, এখানে পাবা গৌণ উপাদান আর সরি আগে লিখি আমি মুখ্য উপাদান, এরপরে হচ্ছে গৌণ উপাদান। মুখ্য আর গৌণ। ওকে, এখন এই যে মুখ্য উপাদান, এই মুখ্য উপাদান হেটারোস্ফিয়ারে কি কি আছে বলো তো ভাইয়া? নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন হিলিয়াম, এই দুটা। আর এইগুলার যে আয়ন সেগুলাই হলো এখানকার গৌণ উপাদান, অর্থাৎ N+, O2+, হাইড্রোজেন প্লাস এবং হিলিয়াম প্লাস, এগুলা। ওকে, ওকে, বুঝতে পারছো? আরেকটা জিনিস স্পেশালি মনে রাখো, স্ট্র্যাটোস্ফিয়ারের মূল উপাদান হলো ভাই ওজোন। তারপরে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস লাগে ভাইয়া, কোনটার কাজ কি? কোনটার কাজ কি? এই যে এক নাম্বার লেয়ার ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারে দিয়ে আমাদের ঝড় হয়, বিমান উড়ে যায় এই লেয়ার দিয়ে। তো এই দুটা মনে রাখবা। দুই নাম্বার লেয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের ইভি রে থেকে প্রোটেক্ট করে, কারণ এখানে ওজোন স্তর থাকে। কি থাকে? ওজোন থাকে। এবং এই স্তরটা শান্ত স্তর বলা হয়, এপার দিয়ে জেট ইঞ্জিন চলে যায়। তিন নাম্বার যে লেয়ারটা আছে ভাইয়া, এটাকে মূলত পৃথিবীর ছাতা বলা হয়। কি বলা হয়? পৃথিবীর ছাতা বলা হয়। আর চার নাম্বার যে লেয়ারটা আছে ভাইয়া, এই লেয়ার দিয়ে বেতার তরঙ্গ যায়। কি যায়? বেতার তরঙ্গ যায়। তো প্লিজ ভাইয়া এই ইনফরমেশনগুলো মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন। চারটা লেয়ার কতটুকু পর্যন্ত বিস্তৃত, তাপমাত্রা কত থাকে, কোন লেয়ারে কোন উপাদানটা বেশি থাকে এবং তার কাজ কি। আমি ইন সামারি সবকিছু বলে দিয়েছি, এখন তুমি জাস্ট এমসিকিউ গুলা দেখো ভাইয়া।
প্রথম প্রশ্ন কি বলছে দেখো তো, যে ম্যাথোস্ফিয়ারের উচ্চতা কতটুকু? মেসো হলো 3 নাম্বার লেয়ার, তাহলে আমরা জানি 3 নাম্বার লেয়ার 50 থেকে 85। এই দেখো এটা আসলে সবচেয়ে কাছাকাছি, তাহলে আমাদের এটাই হবে সঠিক অ্যান্সার। 2 নাম্বার প্রশ্ন, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কোনটা? এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ার কয় নাম্বার লেয়ার? 2 নাম্বার। 2 নাম্বারের প্রধান উপাদান কোনটা ভাইয়া? ওজোন। 3 নাম্বার কোশ্চেনে আসো। 3 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, 3 নম্বর কোশ্চেনে বলছে বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ারের নিচের কোনটি থাকে না? দেখো তো ভাইয়া, আমি আর্গন লিখছিলাম, আমি ওজোনও লিখছি, অক্সিজেনও লিখছি, ও লিখছি, O3ও লিখছি, এগুলো সবাই থাকে। এর ভিতরে অক্সিজেন মুখ্য, বাকিগুলো হলো গৌণ, কিন্তু আমি মিথেন লিখি নাই, তার মানে মিথেন থাকবে না। 4 নম্বর দেখো কি বলছে, বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? ওই যে বলছিলাম 3 নম্বর লেয়ার সবচেয়ে শীতল, আর 4 নম্বর লেয়ার সবচেয়ে উষ্ণ। 4 নম্বরে কি ছিল ভাইয়া? মেসো সরি থার্মো বা আয়নোস্ফিয়ার। এটাই আমাদের সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনে আসো, কি বলছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটা? তাহলে 3 নম্বর লেয়ার মেসোস্ফিয়ার। 6 নম্বর কোশ্চেন দেখো, বলছে ওজোন স্তরে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অবস্থিত? এই যে আমি স্পেসিফিক ভাবে বলছিলাম ভাই ওজোনটা মনে রাখবা, 2 নম্বর লেয়ারে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে আসো 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ঝড় ঝান্টার উৎপত্তি হয়? এই যে বলছিলাম ঝড় হবে, বিমান চলবে, এটা হলো ফার্স্ট লেয়ার অর্থাৎ ট্রপোস্ফিয়ার দিয়ে যাবে। এরপরে দেখো ভাইয়া 8 নম্বর কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন। কি বলছে যে সাইক্লোন তৈরিতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত হতে হবে? খুবই ভালো প্রশ্ন ভাই, এটা একটু মনে রাখবা। 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 27 ডিগ্রি সেলসিয়াস অথবা ভাইয়া 80 ডিগ্রি ফারেনহাইট। কত? 80 ডিগ্রি ফারেনহাইট। আর এই যে সাইক্লোন, এই সাইক্লোন তৈরির শর্ত হলো ভাইয়া হাই টেম্পারেচার, লো প্রেশার, এই শর্তে তারা সাইক্লোন তৈরি করে। তো সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতে হবে, মাথায় রাখবে, এটা মেডিকেলে আসার মতো কোশ্চেন। তো ভাইয়া পরের প্রশ্নে চলে আসি। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে নিচের কোন নিচের কোন সমীকরণটি বয়লের সূত্রকে প্রকাশ করে? তো ভাইয়া এই রিলেটেড যতগুলো জিনিস আছে আমি একবারে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তো দেখো ভাইয়া, তুমি মনে রাখবা, কি মনে রাখবা? যখন বলে বয়েলের সূত্র, কার সূত্র? বয়েলের সূত্র। মনে রাখবা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ সমান জানি ভাইয়া পিভি ইকুয়াল এনআরটি। এখানে 1 মোলের ক্ষেত্রে আমরা সবসময় হিসাব করব, আর আরটা তো ভাইয়া সবসময় কনস্ট্যান্টই থাকে, আর একটা ধ্রুবক, তাহলে আমাদের পিভি এবং টি এটা নিয়ে আমরা কাজ করব। তো 3টা সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লস এবং যে গে-লুসাকের সূত্র আছে, এই 3 জনের সূত্রে 3টা জিনিস একটা একটা করে কনস্ট্যান্ট থাকে। ওকে, তো আমরা দেখো বয়েলের সূত্র যখন পড়বো মনে রাখবো বি টি বয়েলের সূত্রে টি কনস্ট্যান্ট থাকে, তাহলে পিভি ইকুয়াল কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি বলো তো? এটাকে আমি লিখতে পারি P1 V1 ইকুয়াল P2 V2, অথবা আমরা বলতে পারি না P ইজ প্রপোর্শনাল টু 1/V। ওকে, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে কি মনে রাখবা ভাইয়া? 2 নম্বর চলছে হচ্ছে চার্লসের সূত্র। কার? চার্লসের সূত্র। এই চার্লসের সূত্র মনে রাখবা সিপি, চার্লস সিপি, এই সূত্রে প্রেসার কনস্ট্যান্ট থাকে। তো এখানে কি হবে ভাইয়া বলো? প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, এই যে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না V1 V2 ইকুয়াল হচ্ছে T1 T2, এভাবে লিখতে পারি। এরপরে 3 নম্বর সূত্রটা হলো কিসের সূত্র ভাইয়া? আমি বাংলায় লিখবো গে-লুসাক, ইংলিশে লিখতে একটু খারাপ লিখে যায়, গে-লুসাক। এখানে কি হবে ভাইয়া? একটাতে পি টি কনস্ট্যান্ট, একটাতে পি কনস্ট্যান্ট, এখানে আমাদের ভি কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি হবে বলো? পি ইজ প্রপোর্শনাল টু টি হবে। যদি ভি কনস্ট্যান্ট হয় পি ইজ প্রপোর্শনাল টু টি হবে। তাহলে আমরা বলতে পারি ফার্দার P1/P2 ইকুয়াল হচ্ছে ভাইয়া T1/T2। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই যে আমি এখানে লিখলাম যে P ইজ প্রপোর্শনাল টু 1/V, তার মানে কি এটার যদি আমি গ্রাফ আঁকাই তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো? অধিবৃত্তীয় হবে, অধিবৃত্তীয় হবে। অধিবৃত্তীয়টা কেমন হয় বলো? এদিকে যদি P এদিকে যদি V হয় গ্রাফটা এমন হবে, এটা হলো অধিবৃত্তীয়। যদি সমানুপাতিক হয় তাহলে গ্রাফটা কেমন হবে ভাইয়া? সরলরৈখিক হবে। অর্থাৎ এদিকে যদি আমার হচ্ছে ভি আর এদিকে টি থাকে সরলরৈখিক হবে, বা আমি এইভাবে কনস্ট্যান্ট হারে বাড়াইতে থাকবো, তখন সরলরৈখিক গ্রাফ পাবো। ওকে, একইভাবে যখন পি টি গ্রাফ করতেছো এটাও সরলরৈখিক হবে, এখানেও গ্রাফ কি হবে? পি এবং টি দাও, তাহলে সরলরৈখিকভাবে সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। তো যেহেতু এখানে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট, আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে তাকে কি বলা হয় বলো তো? সমষ্ণীয়। তারপরে যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাকে বলা হয় তাকে সমচাপীয়। যদি আয়তন কনস্ট্যান্ট থাকে তখন তাকে বলা হয় তাকে সম-আয়তনীয় মানে গ্রাফ। তো তুমি প্লিজ এগুলো মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন। তো আমরা চলো আমরা এমসিকিউ গুলাকে দেখি কি বলছে। দেখো তো ভাইয়া, যে 9 নম্বর কোশ্চেনে কি বলছে, যে নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? একটু আগে বললাম বয়েলের সূত্রে টি কনস্ট্যান্ট থাকে, টি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা কি হবে? P1 V1 ইকুয়াল P2 V2। পরের প্রশ্ন দেখো,
পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? খেয়াল করো তো ভাই, পাশের লেখচিত্রটাতে কি বলা হয়েছে? এইদিকে আছে পিভি, এদিকে আছে পি, কনস্ট্যান্ট কি ভাইয়া? টি। তাহলে পাশের লেখচিত্রটাতে পি এর সাথে ভি এর সম্পর্ক না, পি এর সাথে ভি এর সম্পর্ক, টি কনস্ট্যান্ট, আমরা বয়েলসের সূত্রে পড়ছি বি টি, টি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা বয়েলসের সূত্র হবে। 11 নম্বরে আসো, কি বলছে? পাশের লেখচিত্রটি কাকে সমর্থন করে? দেখো আমি এই ছবিটাই আঁকাইছিলাম, অধিবৃত্তীয় সমীকরণ বয়েলের সূত্রকে সমর্থন করে। 52 নম্বর কোশ্চেন দেখো ভাইয়া, 52 নম্বরে কি বলছে? যে পাশের লেখচিত্রটি কোন গ্যাসের সূত্রকে সমর্থন করে? খেয়াল করো তো, ভি আর পি দেওয়া আছে, ইনভার্স থাকুক আর যাই থাকুক, তার সাথে টি আছে, টিটা কনস্ট্যান্ট এখানে, তাহলে কিসের সূত্র হবে ভাইয়া? বয়েলের সূত্রটাই হবে। 4 নম্বর পরের প্রশ্ন দেখো, 13 নম্বর, উদ্দীপকের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? দেখো তো ভাইয়া, এদিকে ভি এদিকে টি আছে, কি স্থির আছে বলো? পি স্থির আছে। কখন পি স্থির থাকে? সিপি, চার্লসের সূত্রে প্রেসার স্থির থাকে, তাহলে এটা কার সূত্র হবে? চার্লসের সূত্র হবে। বুঝতে পারছো তো? তো আমরা জাস্ট মনে রাখবো কার বয়েলের সূত্র কি? বিটি, চার্লসের সূত্র সিপি, তাহলে আরেকটাই বাকি থাকে গে-লুসাকের সূত্র, সেখানে আমাদের ভিটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, পরের প্রশ্নে আসো, 14 নম্বর প্রশ্ন, কি বলছে ভাই? দেখো, কোনটি পরম শূন্য তাপমাত্রা? ভাইয়া খুবই ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য। তো আমি হচ্ছে 3টা ইনফরমেশনকে একসাথে বলি, মাথায় রাখবা যে 3টা আছে। একটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা, একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, কি? প্রমাণ তাপমাত্রা, আরেকটা হচ্ছে হলো ভাইয়া, এটা আমি টি লিখছি, টেম্পারেচার, যাও টিএমপি লিখলাম, টিএমপি। আরেকটা হলো পরম শূন্য তাপমাত্রা। যখন বলে কক্ষ তাপমাত্রা, মাথায় রাখবা ভাই, কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। যদি বলে ভাই প্রমাণ তাপমাত্রা, তাহলে বলবো 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। আর যদি ভাইয়া বলে পরম শূন্য তাপমাত্রা, তাহলে ভাইয়া মনে রাখবা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার সাথে 273 আরো যোগ করো, তখন তুমি 0 ডিগ্রি ক্যালভিন পাবা, 0 ডিগ্রি ক্যালভিন পাবা। তাহলে কক্ষ তাপমাত্রা 25 সেলসিয়াস, প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। যদি বলে পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ডিগ্রি ক্যালভিন, কারণ আমি জানি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে ক্যালভিন হয়, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? এটা হবে। অনেকে আবেগের বসে 0 দাগায় দিবে, অনেক কিছু দাগায় দিতে পারে, তোমরা একটু সচেতন থাকবে এখানে। পরের প্রশ্নে আসো, এই তত্ত্বীয়ভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? ওই যে পরম শূন্য তাপমাত্রা 273 -273 সেলসিয়াস, সেইখানে তুমি আর কোনো আয়তন পাবা না। আচ্ছা, এখন দেখো আদর্শ গ্যাসের সমীকরণ কি? একটু আগে বলছিলাম আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল? বা পিভি ইকুয়াল এনআরটি, এইটাই হলো আদর্শ গ্যাসের সমীকরণ। এখন পরের প্রশ্নটা দেখো, বলছে কি আদর্শ গ্যাসের গ্যাসীয় সমীকরণ কোনটা, গতীয় সমীকরণ কোনটা? ভাইয়া শোনো, মনে রাখবা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি, বাট যদি গতীয় সমীকরণ বলে তাহলে পিভি ইকুয়াল এনআরটি না ভাইয়া, 1/3 এম এন সি স্কয়ার। কারণ আমি জানি কি গতি মানে কি এম ভি স্কয়ার, এখানে ভি এর ভাগ হচ্ছে হলো সি, আর এম এন এই দুটা মিলাই হয় হচ্ছে হলো ভর। ওকে, এটাকে আমরা আরেকভাবে এক্সপ্রেস করতে পারি, যেটা হচ্ছে 1/3 কেটি অথবা 2/3 কেটি, এভাবে তুমি প্রকাশ করতে পারো। তো আপাততটা লাগবে না, তুমি মনে রাখো এন বাই সি স্কয়ার, এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। তো 2/3 কেটি কখন হবে? যখন একটা পরমাণুর কথা বলবে, তখন হচ্ছে হলো কেটি হয়, একটি পরমাণু এমন উল্লেখ করলে। তো আপাতত জাস্ট মনে রাখো, এটা একটা ডিরেক্ট এমসিকিউ, যে গতীয় সমীকরণ কি পিভি ইকুয়াল 1/3 এম এন স্কয়ার অথবা 2/3 কেটি এমনও হইতে পারে। আচ্ছা, পরের প্রশ্নটা আসো, এটা খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন এক্সাম। কি বলছে 18 নম্বর কোয়েশ্চেনে? এসএটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? ভাই এই রিলেটেড এমসিকিউ গুলাকে আমি একবারে বলে দিই, এটা তোমাদের জন্য কাজে দিবে। কি বলছে? এসএটিপিতে মোলার আয়তন, তাহলে তোমাকে 3টা টি জানা লাগবে। কি কি বলো তো? এসটিপি, এটা চেঞ্জ করি, আমাদের জানা লাগবে হলো এসটিপি, তারপরে আমাদেরকে জানা লাগবে হচ্ছে এনটিপি, এরপর আমাদেরকে জানা লাগবে এসএটিপি। এই এসটিপি মানে হলো টেম্পারেচার কত বলো তো? এসটিপি মানে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি। এনটিপি কত বলো? 20 ডিগ্রি। আর এসএটিপি কত ভাইয়া? 25 ডিগ্রি। সবগুলা কিন্তু সেলসিয়াস। ফাইনাইটে করলে কত হবে? এটা 273 কেলভিন হবে। এটা কত হবে বলো? 293 কেলভিন হবে। এটা কত হবে বলো? 273 করে যোগ করো, 298 কেলভিন হবে। আই গেস বুঝতে পারছো, আমরা তাপমাত্রা পড়লাম। এখন হলো আয়তন কত হবে বলো তো? ভলিউম কত হবে? কত লিটার, আমরা লিটারে বলি, তো এসটিপিতে ভলিউম হয় ভাইয়া 22.4 লিটার।
এনটিপিতে ভলিউম হয় ভাইয়া 24.04 লিটার, আর এসএটিপিতে ভলিউম হয় ভাইয়া 24.987 লিটার, এবং সবগুলা হলো 1 মোলের ক্ষেত্রে। 1 মোল সমান আবার কি বলতে পারো, 1 মোল সমান বলতে পারো না যে W/M বলতে পারো, SV বলতে পারো, অনেক কিছু বলতে পারো। তো এইগুলা থেকে আমাকে মাথায় রাখতে হবে। তো এসটিপি, এনটিপি, এসএটিপি এই তিনটাতে টেম্পারেচার কত, ভলিউম কত, কত মোলের ক্ষেত্রে এটা, 1 মোলের ক্ষেত্রে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এখন আমরা এমসিকিউতে চলে আসি। কি বলছে দেখো তো, 18 নম্বর কোশ্চেনে এসএটিপি চাইছে, তাহলে আয়তন কত হবে? 1 মোলের ক্ষেত্রে মোলার আয়তন কত পেয়ে যায়? 24.789। ওকে, 8.987 বা 789 এটাই হয় অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন আসো ভাইয়া, কি বলছে দেখো, 19 নম্বর প্রশ্ন। এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডে দেখো 22.4 লিটার। আবার দেখো গ্যাসের ঘনত্ব নির্ণয় সমীকরণ। আচ্ছা, আমি এখানে করতে পারবো, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে ঘনত্ব নির্ণয় সমীকরণটা বের করতে পারি। কিভাবে বের করবো বলো তো? এই যে পিভি সমান আমরা কি লিখি, এনআরটি। এন সমান কি লিখতে পারো বলো তো? W/M লিখতে পারো। তাহলে লেখো W/M RT। এখন এই এমটাকে তুমি এই পারে নিয়ে আসো আর ভিটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে কি হবে? PM ইকুয়াল W/V RT হবে, তাই না? এখন W/V ওজনকে যদি তার ভলিউম দিয়ে ভাগ দাও তাহলে আমি ঘনত্ব পাচ্ছি না ভাই? এটা ফিজিক্সের সূত্র। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? ঘনত্ব। D লিখতে পারি। তাহলে PM সমান কি? DRT। তাহলে আমি D সমান কি লিখতে পারি বলো তো? উপরে PM ডিভাইডেড বাই RT। এটাই আমাদের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? D সমান PM ডিভাইডেড বাই RT। ওকে, পরের প্রশ্নটা আসো। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালু কত? এই আর একটা যে ধ্রুবক না, আদর্শ গ্যাসের সমীকরণে আমরা যে আর ধ্রুবক ইউজ করি, এই আর ধ্রুবকের অনেকগুলো একক আছে। চলো ভাই আমরা সবগুলো এককে একবারে দেখে আসি। কি কি হবে বলো তো? আর গ্যাসের ধ্রুবক, প্রথম কথা হচ্ছে আর গ্যাসের আচ্ছা আমি আর এর ধ্রুবক বের করতেছি। আমরা প্রথমে এসআই এককে বের করব। এসআই এককের ভ্যালু কত হবে বলো তো? আমরা সবাই জানি 8.314। এখন আসো এককটাতে আসো। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান কি লিখেছিলাম? এনআরটি। তাহলে আর সমান কি হবে বলো তো? আর সমান হবে হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি, সরি এনটি। এখন বলো পিভি মানে কি? কাজের একক কি? জুল। আর হচ্ছে নিচে আছে হলো এন মানে কি? মোল। মোলের একক হলো মোল, উপরে চলে গেলে ইনভার্স, আর টি এর একক ক্যালভিন ইনভার্স। তাহলে এইটা হচ্ছে একক। তাহলে এর একক কি হবে? জুল, মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। আমি দেখি এটা অনেকেই মুখস্থ করে, বাট তুমি সূত্র বসাই দাও তাহলেই তো হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন আসো। এসআই একক না বলে যদি সিজিএস পদ্ধতিতে একক বলতো তাহলে কত হইতো? জাস্ট এটার সাথে 10⁻7 গুণ করে দাও, তাহলে 8.314 ইন্টু 10⁻7। সিজিএস পদ্ধতিতে জুলের জায়গায় হয় আর্গ মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। যদি এটা না বলে যদি লিটার অ্যাটমসফিয়ার এককে বলতো তাহলে আচ্ছা এর আগে আরেকটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে যদি ক্যালোরি এককে বলতো তাহলে কি হতো? ক্যালোরি মানে হচ্ছে 1 জুল সমান কত ক্যালোরি? 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে আমি এটাকে যদি 4.2 দিয়ে ভাগ দিই তাহলে আমি ক্যালোরিতে পেয়ে যাবো। এটার ভ্যালু কাছাকাছি 1.987 ক্যালোরিতে আসবে। তখন এটার একক হবে ক্যালোরি, মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। এটা কেমনে আসলো? কারণ 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে আমার 8.314 জুলে কত ক্যালোরি হবে? 2 এর কাছাকাছি কিছু একটা হবে, এখান থেকে আসে। ওকে, আলাদা। আচ্ছা, এখন আসো পরের আরেকটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। এটাতে কি হবে? লিটার অ্যাটমসফিয়ারে একটু মুখস্থ রাখো ভাইয়া। 100 দিয়ে ভাগ দাও এটাকে, তাহলে কত হয়? 0.08 সামথিং হয় না? এই 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স 1, লিটার ইনভার্স 1, এটাই হবে তার একক। তো আর এর ধ্রুবকের ভ্যালুগুলা কি কি হইলো এইগুলা তুমি একটু মাথায় রাখবা একক সহ। আর একক মুখস্থ করা কিন্তু এখন কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। তো প্রশ্নটা আসো ভাইয়া কি বলছে দেখো, লিটার অ্যাটমসফিয়ারে আর এর ভ্যালু কত? এই যে 100 দিয়ে ভাগ দাও নর্মাল এসআই এককে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো এসআই এককে ভ্যালু কত আমি অলরেডি বলে ফেলছি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 8.314 জুল মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। পরের প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন। কি বলছে যে হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর এর একক কত? দেখো এই যে সিজিএস মানে হলো আর কি হবে? আর মানে কি? 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে 10⁻7 দিয়ে গুণ দাও, এই যে গুণ দাও, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন। মোলার গ্যাসের ধ্রুবক আর এর ভ্যালু কত? এই যে কাজের একক কি? জুল, ক্যালভিন ইনভার্স 1, মোল ইনভার্স 1। পাইছো? দেখছো একটা কোয়েশ্চেন তুমি যদি একটু ভালো করে পড়ো, ওই রিলেটেড সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি তুফানের বেগে দিয়ে দিবা। এটাই হলো গিয়ে ভাই মেডিকেলের স্ট্র্যাটেজি। তুমি যত বুঝে বুঝে পড়বা, এমসিকিউগুলো যত ক্লিয়ারলি সলভ করবা, তুমি পরীক্ষার হলে বসেও তুমি তত ক্লিয়ারলি
আনডাউটেবলি এবং সঠিকভাবে অ্যান্সারগুলো করতে পারবা। বুঝতে পারছো তো? আচ্ছা, পরের প্রশ্নে আসো। কি বলছে 25 নম্বর কোয়েশ্চেন, এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? আসো, বোল্টজম্যান ধ্রুবক তাহলে আমরা একটু দেখে নিই। বোল্টজম্যান ধ্রুবক মানে হচ্ছে এই যে তুমি হচ্ছে আর এর ভ্যালুটা বের করলাম, এই আর এর ভ্যালুটাকে বোল্টজম্যান ধ্রুবকে আমরা কে দিয়ে প্রকাশ করি? আর এর ভ্যালুকে যদি তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দাও তাহলে তুমি যেটা পাবা সেটাই হলো বোল্টজম্যান ধ্রুবক। আর এর ভ্যালু কত ভাইয়া? এসআই এককে 3.14, বোল্টজম্যান এন এর ভ্যালু বা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সবাই জানি 6.023 × 10⁻23। ভাগ দিলে কত আসে বলো তো? এটা তোমাকে একটু মুখস্থই রাখা লাগবে। তো ভাগ দিলে আসে ভাই 1.38 × 10⁻23। এটা একটু মুখস্থ রাখো। এটার এককটা কি হবে? এটার একক হবে, যেহেতু এটার একক ছিল জুল, মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1, আর নিচে হলো মলিকিউল, তাহলে এখন এর একক হয়ে যাবে জুল মলিকিউল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। এককটা একটু মনে রাখবা। ওকে, এটা তো এসআই এককে গেল। এসআই একক যদি আমি না করে যদি আমি কি করতাম, সিজিএস এককে করতাম, তখন তার ভ্যালুটা কত হইতো? বা লিটার অ্যাটমসফিয়ার এককে করতাম, লিটার অ্যাটমসফিয়ার, তখন তার ভ্যালুটা কত হইতো? কে এর ভ্যালু আমি এইটার জায়গায় কত বলে দিতাম? লিটার অ্যাটমসফিয়ারে কত? 0.082 ডিভাইডেড বাই এন এ, অ্যাভোগাড্রোর সংখ্যা। তখন বলো 100 অলরেডি কম, তাহলে 10⁻23 থেকে আরেকটু 100 কমাই দাও, 10⁻25 হবে। ওই কাছাকাছি রেঞ্জের একটা ভ্যালু হবে, 1.36 × 10⁻25 আসবে। এটার একক কি হবে? ওই সেম থাকবে, অর্থাৎ হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মলিকিউল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। এটাই, এই এককটা মাথায় রাখবা। আচ্ছা, তো এটাই হচ্ছে হলো আমাদের এই যে কে যেটা, সেটার ভ্যালু। ওকে, বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু। তো আমরা দেখি কোয়েশ্চেনটা কি বলছে, যে এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু কত? 1.38 × 10⁻23। আমরা একক সহ জানি। এটিএম, এক এটিএম সমান কত প্যাসকেল? এটা ভাইয়া আমি বলবো ফিজিক্সের ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টারে পড়া, এটা একটু দেখে নিও। 10⁵ যে অ্যান্সারটা, ওটাই আমাদের কাছাকাছি এক্সাক্ট ভ্যালু। আচ্ছা, স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? তুমি অলওয়েজ হয়তো এটাও ফিজিক্সেরই পড়া আসলে। তাপমাত্রার সাথে যদি স্থির থাকে, স্থির তাপমাত্রায় টি কনস্ট্যান্ট থাকলে চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা হয় ভাইয়া, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হবে আচ্ছা সমানুপাতিক। কি হবে? সমানুপাতিক। অর্থাৎ যদি তুমি চাপ বাড়াই দাও, ঘনত্ব বেড়ে যাবে। তাহলে কি হবে? ঘনত্ব, চাপ বাড়াই দিছো, তাহলে কি হবে? ঘনত্ব বাড়বে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে আসি। 28 নম্বর প্রশ্ন, সেটা কি বলছে, যে 18°C তাপমাত্রায় 0.8 ATM চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর কত? এটা কিভাবে বার করবে ভাইয়া? একটু আগেই পিভি ইকুয়াল এনআরটি, ওই সমীকরণ থেকে আমরা একটা জিনিস বের করছিলাম, ঘনত্ব ডি ইকুয়াল পিভি ডিভাইডেড বাই আরটি বের করছিলাম না? বের করছিলাম কি মনে আছে তোমাদের? 29 নম্বর কোয়েশ্চেনের। আচ্ছা আচ্ছা 28 নম্বর কোয়েশ্চেন আমরা করতেছি, এটা আমরা বের করছিলাম। এখন এই যে আমরা সমীকরণটা বের করলাম, যে আমাদের সমীকরণ কি ঠিক আছে? দেখো তো লেখাটা, পিভি ইকুয়াল ডিআরটি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আচ্ছা পিএম ছিল, এখানে একটু ভুল লিখছি, পিএম। আমাদের কি চাইছে বলো তো? আমাদের ঘনত্ব যেহেতু দেওয়া আছে, তাই আমি এই ইকুয়েশনটাতে আনলাম। ওকে, ফার্স্ট অফ অল এখন আমার চাইছে কি? আণবিক ভর চাইছে। আণবিক ভর এই ইকুয়েশনে আসে, তাহলে আমি এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। তাহলে আমি যদি এমটাকে এক পাশে রাখি, বাকিগুলোকে আরেক পাশে করি, তাহলে কি হচ্ছে? উপরে ডি আর টি ডিভাইডেড বাই পি হচ্ছে। এখন দেখো তো সবকিছুই দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, আমি এসআই এককে আনলাম না, যে একক আছে সেই এককে রাখলাম, সিজিএস এ তাহলে 2.25 ডি এর ভ্যালু। আর এর ভ্যালু কত হবে? সিজিএস এককে আর এর ভ্যালু হচ্ছে এই আর এর ভ্যালু কত হয় বলো? সিজিএস এককে আর এর ভ্যালু হয় 8. আচ্ছা আমরা এখানে সিজিএস এ রাখবো না, আসলে হচ্ছে আর এর ভ্যালু এখানে আমাদের হবে হলো 0.02, এটা হবে 0.02। এই এককে করলে আর এর ভ্যালু হয় 0.02। আর টেম্পারেচারটা কি হবে ভাইয়া? টেম্পারেচারটা কেলভিনে হবে। কিসে আছে? সেলসিয়াসে আছে। তাহলে আমি কি করব? 18 × 273 কেলভিন যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আর নিচে দেখো পি, প্রেশারও দেখো দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, তাহলে কত হবে ভাইয়া? 0.8 হবে। এখন তুমি যদি মহামান্য ব্যক্তি হও, তাহলে ক্যালকুলেটর ছাড়া এটা বের করতে পারবা। আর যদি না হও, আমার মতো হও, তাহলে আসলে ক্যালকুলেটর ছাড়া এটা বের করা আসলে পসিবল না। এত টাফ কোয়েশ্চেন, আসলে অনেক সময় লেগে যাবে। তো আমি বলবো যে এইরকম যখন এমসিকিউটা আসে, তুমি একটু চাইলে অপশনগুলো মনে রাখতে পারো। মানে আমি প্রসিডিওরটা দেখাই দিলাম, যে ঘনত্ব নির্ণয় সূত্র ছিল ডি ইকুয়াল পিএম ডিভাইডেড বাই আরটি। ওখান থেকে তুমি সূত্রটায় বসায় মানগুলা বসাই দিলে তোমার অ্যান্সারটা আসবে। বাট ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এইগুলা
পরীক্ষার হলে তুমি এমসিকিউ করতেও পারবা না, একটা এমসিকিউ করতে গিয়ে দেখা যাবে যে 3-4 মিনিট লেগে যাচ্ছে। তো বেটার হচ্ছে অপশনটা একটু মনে রাখা, বাট এটা হলো গিয়ে সূত্র, আর এমসিকিউ তো ম্যাথ খুব কম আসে, তো 2-1টা যদি মাথায় রাখো খারাপ হয় না। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে আসো। 29 নম্বর প্রশ্নে বলছে যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত। খুবই মজার প্রশ্ন, এটা আসতে পারে। দেখো প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন চাইছে। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে ভাইয়া বললাম হচ্ছে প্রমাণ অবস্থা মানে 0°C তাপমাত্রায় কত হবে, 22.4 লিটার। কিন্তু ভাইয়া খেয়াল করছো কোনো কি অপশনই লিটারে নাই, সব মিটারে আছে। 1 মিটার সমান, বা আমি বলি হলো 1 মিটার সমান 10 লিটার, তাহলে 1 লিটার সমান কত, 10 × 1 মিটার, এমন হবে। তাহলে মিটার কিউব যখন করতেছো তাহলে এটার উপরে কিউব দেও, তাহলে 10⁻³ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে কি হবে 2.24 × 10⁻³ মিটার কিউব। এটা আমাদের অ্যান্সার হবে, এই যে এটা আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট কি করলাম যে 1 মিটার সমান 10 লিটার, সেখান থেকে আমরা মিটার কিউবে করলাম, তখন আমাদের উল্টাই যাবে। ওকে, পরের প্রশ্নে আসি ভাইয়া, 30 নম্বর প্রশ্ন। সেখানে কি বলছে দেখো। আচ্ছা 30 নম্বর প্রশ্নটা অনেক মজার প্রশ্ন, খেয়াল করে দেখো। 30 নম্বর প্রশ্নে বলছে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রা আমাদের কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তাহলে প্রথম চাপটা হলো P1, আমাদের ভলিউম দেওয়া নাই কিন্তু 1/V দেওয়া আছে। খেয়াল করছো 1/V = 0.05 লিটার। তাহলে আমাদেরকে V1 লাগবে বা V লাগবে, তাহলে V এর ভ্যালু কত, 1/0.05, তাই না? 1/V দেওয়া আছে, তাহলে V বের করতে চাচ্ছি, তাহলে উল্টাই দাও, এটাকে উল্টাই দিলে এটা আসে, এটা হলো V1। একইভাবে দেখো V2 দেওয়া নাই, কি দেওয়া আছে 1/V, আরেকটা দেওয়া আছে, তাহলে V2 এর ভ্যালু কত হবে বলো, উল্টাই দাও 1.042 এত হবে। তখন আরেকটা চাপ P2 কত সেটা বের করতে বলছে, তাহলে কি হবে ভাই P1 V1 = P2 V2। তাহলে আমাদের P2 এর ভ্যালু কত হবে, P1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে P1 এর ভ্যালু কত দেওয়া 1 লিটার, 1 ATM তো লেখার দরকার নাই। আর হচ্ছে হলো V1 এর ভ্যালু 1/0.05, তাহলে 0.05 নিচে চলে আসবে। আর এটা 1/0.042, তাহলে যে 0.042 উপরে চলে যাবে। এই দশমিক এই দশমিক কেটে দাও, তাহলে উপরে কি হচ্ছে পয়েন্ট, আচ্ছা দশমিকের পর, আচ্ছা উপরে হচ্ছে হলো 4, নিচে হচ্ছে 5, তাহলে এটার ভ্যালু 0.8 এর কাছাকাছি কিছু একটা হবে। এই যে 0.8 এর কাছাকাছি, আই গেস ইকুয়েশন তুমি বুঝতেই পারছো যে উপরে যদি 0.04 আর 0.5 মানে 0.5 হয়, তাহলে তুমি কি করো 4কে 5 দিয়ে ভাগ দিলে 0.8 আসে না, তো ওখান থেকে চলে আসে। ওকে, তো এটা এভাবে করতে পারো, এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন, এগুলা কিন্তু মেডিকেলে আসতে পারে। ওকে, আর দেখো 1/V দেওয়া আছে, তাহলে আমাকে V বের করতে হবে। এরপরে তুমি করলে তুমি পারবে, সূত্রে বসাই দিবা তাহলে হবে, ঠান্ডা মাথায় থাকলে এগুলা বের করা পসিবল। আচ্ছা পরের প্রশ্নে আসো, কি বলছে যে A এবং B দুটা ডিফারেন্ট মোল, তার মিশ্রণ কতটুকু, 10 এবং 30 এর মিশ্রণে মোট চাপ হচ্ছে 12 ATM। A এবং B গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে 10 এবং 30, মোল সংখ্যা দেওয়া আছে, N1 N2 দেওয়া আছে, এবং তার মিশ্রণে মোট চাপ P দেওয়া আছে। তাহলে A গ্যাসের আংশিক চাপটা কত হবে, এটা একটা ভালো প্রশ্ন। দেখো ভাইয়া আংশিক চাপ সমান কত বলো তো, আংশিক চাপ মানে হচ্ছে, আচ্ছা আমরা এখানে লিখতে পারি, আংশিক চাপ মানে কি বলতো, আংশিক চাপ মানে হলো মোল ভগ্নাংশ ইন্টু মোল চাপ, মোট চাপ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, কি ভাইয়া মোট চাপ। এখন মোল ভগ্নাংশ মানে কি, নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, টোটাল মোল ইন্টু মোট চাপ, এটাই হলো গিয়ে ভাই মোল ভগ্নাংশ। তাহলে এই প্রশ্নে বলছে টোটাল মোল N1 আর N2 দেওয়া আছে, তাহলে টোটাল মোল কত হবে 40, তাহলে নিচে কত হচ্ছে 40, কার চাইছে A গ্যাসের চাইছে, A গ্যাসের মোল সংখ্যা কত 10, তাহলে নিজের মোল 10, মোট চাপ কত ভাই দেখো তো, মোট চাপ দেওয়া আছে 12 ATM, তাহলে 12, একদম সহজ প্রশ্ন। এই শূন্য কাটে, এই 4কে 12 দিয়ে ভাগ দিলে 3 হয়, তাহলে 3 ATM আংশিক চাপ হবে। দেখো তো আসে কিনা, এই যে 3 ATM, এটাই আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে, 32 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত। ওই যে আমি হচ্ছে বায়ুমণ্ডলের মুখ্য উপাদানে নাইট্রোজেন আর অক্সিজেন বলছিলাম হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান, এর পাশে 78% লিখছিলাম, এটার পাশে 19% লিখছিলাম। এই পার্সেন্টেজকে যদি তুমি উঠাই দাও তাহলে 0.78 হয় না, আচ্ছা এটা পার্সেন্টেজ উঠাই দাও, এই তাহলে এই 70-80 হচ্ছে হলো তার আংশিক চাপ, তাহলে বায়ুমণ্ডলের মুখ্য চাপ। অক্সিজেনের ক্ষেত্রে 0.19 হবে। ওকে, তো এটা মাথায় রাখবা। এখন পরের প্রশ্ন দেখো, বলছে কি যে
এত গ্রাম অক্সিজেন এত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? সেম কোশ্চেন, মোল ভগ্নাংশ চাইছে, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ চাইছে, তাহলে উপরে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মোল সংখ্যা ইন্টু টোটাল প্রেশার। আচ্ছা, টোটাল প্রেশার তো দেওয়া নাই, তাহলে খালি মোল ভগ্নাংশটা বের করো। তাহলে কিভাবে বের করবা? তোমার তো মোল দেওয়া নাই, তাহলে দুটার মোল বের করতে হবে। আমি জাস্ট প্রসিডিওরটা বলি। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি যখন হিসাব করবা তখন কি হবে? মোল সংখ্যা তখন উপরে হবে কি? মোল সংখ্যা সমান কি? W/m। তাহলে তুমি উপরে W লেখো, কত আছে? 0.573। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে এটা হলো কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। এরপর অক্সিজেনের মোল সংখ্যা লেখো, কি হবে? আণবিক ভর মানে কত গ্রাম আছে? 1.032 ডিভাইডেড বাই কত? 32 মানে আণবিক ভর। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা। তাহলে এখন যদি আংশিক ভরক কার্বন ডাইঅক্সাইড বার করতে বলে, আংশিক ভরক কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার বার করতে বলে, তাহলে কি করবা? নাইট্রোজেনের মানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, এইটা করলেই হবে। এখন খেয়াল করো তো, এই জিনিস আর এই জিনিস তুমি পরীক্ষার হলে বসে কি বের করতে পারবে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া? লজিক্যাল না কিন্তু বের করা। তো বেশি সাইডে লিখে ফেলছি কি না দেখা যায়। আচ্ছা, বের করা কিন্তু লজিক্যাল না, বাট আমি প্রসেসটা বলে দিলাম, তুমি অপশনটা একটু মনে রাখতে পারো, কারণ এই এমসিকিউগুলা আসলে ক্যালকুলেটর ছাড়া বের করা পসিবল না। আমি প্রসেসটা বলে দিলাম, বাসায় বসে নিজে করতে পারবে এটা। ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে? মানে অপশনটা মনে রাখা তো তোমাদের জন্য সেভ অপশন। আসো 34 নম্বর প্রশ্নে বলছে যে সমভরের মিথেন এবং হাইড্রোজেন গ্যাসকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, তা হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের মোল ভগ্নাংশের কতটুকু হবে? খুব ভালো প্রশ্ন। যখন সমভর, তার মানে কি উপরে W ডিভাইডেড বাই M, W এর ভ্যালু সমান, মানে মিথেনের ক্ষেত্রেও W1 যা, হাইড্রোজেনের ক্ষেত্রে W2, এই দুটো হলো সমান, এটা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। বলছে যে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ মোট চাপের কতটুকু হবে। তাহলে এটা তুমি কেমনে বের করতে পারো বলো তো? আচ্ছা, এটাকে আমি হলো একটু অন্য পেজে গিয়ে বের করি। ওকে, আমাদের এটা বের করার জন্য একটা ওয়ে আছে। আচ্ছা, আমরা সব মুছে দিয়ে নতুনভাবে করি। দেখো, আমাদের সমভর দেওয়া ছিল, তাই না? আচ্ছা, আমি ধরে নিলাম ভর হলো এক একক। তাহলে এখন কি হবে? আমাদের কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইডের হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে? 1 ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই W ডিভাইডেড বাই M। তাহলে 1 যদি ধরে নিই, তাহলে 1 ডিভাইডেড বাই 2। আবার যদি আমাদের আরেকটা কি দেওয়া ছিল? আমাদের আরেকটা দেওয়া ছিল হলো মিথেন। মিথেনের ক্ষেত্রে কত হবে? 1 ডিভাইডেড বাই 16। একক ছিল। তাহলে এখন আমাকে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন বের করতে বলছে, তাহলে আমাকে বা আণবিক মানে মোল সংখ্যা বের করতে বলছে। তাহলে উপরে হাইড্রোজেনের মোল ডিভাইডেড বাই হাইড্রোজেন প্লাস মিথেনের মোল N অফ CH4। তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 16। তাহলে এটার ভ্যালু কত হয়? 1 ডিভাইডেড বাই 2, নিচে হলো লসাগু করো 16, 8 প্লাস 1 মানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 9 ডিভাইডেড বাই 16। তাহলে এটাকে করো 1 ডিভাইডেড বাই 2 ইন্টু উল্টায় যাবে 16 ডিভাইডেড বাই 9 8। তাহলে আমাদের অ্যান্সার হবে 8 ডিভাইডেড বাই 9। এটা হাইড্রোজেনের আংশিক চাপ। বুঝতে পারছো? আমাদের দুটার ভর সমান দেওয়া আছে, আমি একটু এক ধরে নিলাম যাতে আমাদের হিসাবটা সহজ হয়। প্রশ্নটা আরেকবার দেখো, এই প্রসিডিওরটা দেখবা। প্রশ্নটা দেখো কি বলছে, যে সমভরের মিথেন এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে নেওয়া হলো, আমি ধরে নিলাম ভর হলো 1 একক। তাহলে আমাদের হিসাবটা করা সহজ হবে। তখন হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ মোট চাপের মানে আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটা, এটাই হবে মানে তখন অ্যান্সার 8 ডিভাইডেড বাই 9। তুমি এইভাবে করো, তাহলে অ্যান্সারটা সহজে বের হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটা আমি বলবো একটা না মুখস্থ, ATM একটা না মুখস্থ। পরের প্রশ্নটা কি বলছে দেখো, যে A এবং B। আচ্ছা না সরি, পরের প্রশ্ন একটা না মুখস্থ না, আমি বলবো হলো পরের প্রশ্নটা হোমওয়ার্ক। সরি, আমি ভুল লিখছি, পরের প্রশ্নটা হোমওয়ার্ক। কারণ পরের প্রশ্নটা দেখো কি বলছে, সেম প্রশ্ন, তোমার মোট চাপ দেওয়া আছে, তোমার একটা মোল ভগ্নাংশ দেওয়া আছে, আরেকটা মোলেরও ভগ্নাংশ দেওয়া আছে বা মোল সংখ্যা দেওয়া আছে। এখন তোমাকে A গ্যাসের আংশিক চাপ বের করতে বলছে। কিভাবে করবে? আংশিক চাপ P পার্শিয়াল প্রেশার অফ A ইকুয়াল হলো NA ডিভাইডেড বাই NA প্লাস NB ইন্টু P। জাস্ট বসাই দিবা মানগুলো, ঠস বের হয়ে যাবে। তো দুই একটা জিনিস নিজেও করবা। ওকে, আমি সূত্রটা বলে দিলাম, জাস্ট ভ্যালুগুলো বসাও, দেখবা পারবা। ওকে, সহজ জিনিস। 36 নম্বর প্রশ্ন দেখো, STP তে 3.2 গ্রাম একটি গ্যাস
2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটা কি হইতে পারে ভালো করে বুঝবা। এসটিপি তার মানে কি স্ট্যান্ডার্ড প্রেশার, টেম্পারেচার এন্ড প্রেশার 0 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় একটা গ্যাসের 1 মোল হলে তার আয়তন হইতো 22.4 লিটার। ওকে, কিন্তু আয়তন কতটুকু দেওয়া আছে 2.24 লিটার। তাহলে গ্যাসের টোটাল আয়তন যদি তুমি বার করতে পারো বা তাহলে আমি সেখান থেকে বের করতে পারি। আমি এখান থেকে একটা সূত্র বলে দিই, সেটা হচ্ছে N ইকুয়াল আমরা সবাই জানি W/M। আমার আমি যদি এমটা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এম সমান কি বলো তো, এম সমান হবে W/M। আচ্ছা, তাহলে আমাদের এম যদি M/W, আচ্ছা 3.2, ওকে, গুণ হবে তো এখানে, গুণ করলে আচ্ছা 36 নম্বর কোয়েশ্চেন, তাই না? আচ্ছা ওকে, আমরা এই সূত্রটা ইউজ করব না এখানে, আমরা দেখো আমি এখানে আবার লিখে দিচ্ছি 36 নম্বর কোয়েশ্চেনের জন্য আমরা কিভাবে বের করতে পারি। আমরা একটা সূত্র জানি কি ভাইয়া বলো তো, যে এই সূত্র দিয়ে ডিরেক্ট বের হবে না, আমরা একটা সূত্র জানি, সেটা কি বলো? আমরা সূত্রটা জানি হচ্ছে পিভি ইকুয়াল কি বলো, এনআরটি। এটা আমরা জানি না সবাই? এন সমান কি W/M/RT, এটা আমরা সবাই জানি, তাই না ভাইয়া? পিভি ইকুয়াল W/M/RT। এখন এই সূত্র দিয়ে আমরা একটা বের করব। কেমনে বের করবো চলো আমরা পরের অন্য জায়গায় গিয়ে একটু বেরটা করে দিই। আমরা দেখো, আমরা সবাই জানি পিভি ইকুয়াল W/M/RT। আমাকে ডাব্লিউ দেওয়া আছে, পি দেওয়া আছে, আমার হচ্ছে এমটা চাইছে। তাহলে আমি এম সমান কি বলতে পারি বলো তো? এম সমান আমরা বলতে পারি সবগুলো যদি উপরে নিয়ে দাও WRT ডিভাইডেড বাই পিভি, এটা বলতে পারি। এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও। ডাব্লিউ এর ভ্যালু কত দেওয়া ছিল 3.2 দেওয়া ছিল, আর এর ভ্যালু কত 0.082 আমরা জানি। আচ্ছা, আর হচ্ছে টি এর ভ্যালু কত হবে প্রমাণ তাপমাত্রা, তাহলে 273 কেলভিন। আচ্ছা, আর হচ্ছে পি এর ভ্যালু দেওয়া ছিল 1, আর হচ্ছে ভলিউমটা দেওয়া ছিল 2.24। তো তুমি যদি এটাকে হিসাব করো তাহলে আমাদের হবে, অর্থাৎ আমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে এটা বের করার জন্য। ওকে, এখানে যে জিনিসটা আমি বলার জন্য লিখছি সেটা হচ্ছে অনেকে এই ভ্যালুটা বসাতে ভুল করে। আমরা যখন হিসাব করতেছি গ্রাম পার লিটারে তখন আমাদের আর এর ভ্যালুটা কত হয় 0.082, আমরা ওই আরটাকে ইউজ করে থাকি। ওকে, এটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো প্রশ্নটা আরেকবার দেখো, 36 নম্বর কোয়েশ্চেন বসে এসটিপিতে 3.2 গ্রাম, গ্রামে আছে, লিটারে আছে, তখন গ্যাসের মানে কত হবে। তো আমি যদি এটাকে তুমি ক্যালকুলেটর করো, এটার ভ্যালুটা তুমি কিছুটা নিয়ার অ্যাবাউট 32 এর কাছাকাছি পাবা। আর 32 হলে কি হয়, সেটা অক্সিজেন হয়। তো এটাই আমাদের এইভাবে অ্যান্সারটা বের হবে। তবে আসলে ক্যালকুলেটর ছাড়া এগুলো বের করা পসিবল না, আমি জাস্ট তোমাকে সূত্রগুলো দেখাই দিচ্ছি, আর তোমরা এগুলা কিছুটা একটু রিমাইন্ডার রাখার আগে, কারণ তুমি সব প্রশ্ন লজিক্যালি বের করতে পারবা ভাই, অবশ্যই ক্যালকুলেটর দিলেই পারবা, বাট ক্যালকুলেটর ছাড়া ওইগুলো বের করা কিন্তু একটু টাফ, এই জন্য আমি বলে রাখলাম। ওকে, আচ্ছা 37 নম্বর কোয়েশ্চেনে আসো। কি বলছে দেখো, যে 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেনকে একত্রে মিশানো হলো, অক্সিজেনের মোল সংখ্যা কত? দেখো তো ভাই, মোল দেওয়া আছে, তাহলে মোল ভগ্নাংশ কত হবে? অক্সিজেনের 0.3 আর নিচে হবে দুইটার যোগফল 0.3 প্লাস 0.5, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ 0.3 ডিভাইডেড বাই 0.8, এটার ভ্যালু কত হবে? 3 কে 8 দিয়ে ভাগ দাও, যেটা হবে অ্যান্সার সেটা হলো 0.379। ওকে, তো এইগুলো একটু নিজে করবা, তাহলে তোমাদের জন্য প্র্যাকটিস হবে। আমি জাস্ট প্রসিডিওরটা বলে দিতে পারি, কারণ আমি করলে আমারই হবে, বাট তুমি যখন করবা তোমারও কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা 38 নম্বর প্রশ্ন দেখো, সেম কোশ্চেন, হ্যাঁ সেম কোশ্চেন, এটা হোমওয়ার্ক, এটা তোমরাই করবা। অক্সিজেনের মূল্য দেওয়া আছে, নাইট্রোজেনের মূল্য দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, অক্সিজেনের আংশিক চাপ কত হবে? তাহলে 6 ডিভাইডেড বাই 20 ইন্টু 200 হবে, করবা, করে দিলাম 10 12 60 হবে অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন 39 আসো। গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক কার সাথে বলো তো? গ্যাসের ব্যাপন হার ইজ ব্যস্তানুপাতিক তো আণবিক ভর না, তাহলে আণবিক ভরের সাথে তার সম্পর্ক। ওকে, আচ্ছা পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো, এই যে এটিএম কোশ্চেন, এটা 40 নম্বর কোশ্চেন। যদি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া আছে, তাহলে তারা একটা নলে আছে, ধরো এটা হলো আমাদের কাঁচ পাত্র, এর এই সাইডে আমি রাখছি হলো HCl কে, আর এই সাইডে রাখছি হলো অ্যামোনিয়াকে। এখন ব্যাপন হবে, এখান থেকে ব্যাপিত হবে, এখান থেকে ব্যাপিত হবে। আমরা কি জানি, ব্যাপনের ক্ষেত্রে ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক, R1 ইকুয়াল √1/√m, এটা আমরা এটা জানি। তো কি হয় যে এটার ভর কত
36.5, এটার ভর কত ভাইয়া 17, তাহলে এর আণবিক ভর কম, এর ব্যাপন হার বেশি। এই পাশে যদি আমি অ্যামোনিয়া রাখি দ্রুত ব্যাপিত হবে, বাট এটার ভর বেশি, এর ব্যাপন হারটা কম, তাহলে এটা একটু অল্পতে ব্যাপিত হবে। তাহলে এমন একটা জায়গায় গিয়ে তারা মিলিত হচ্ছে যেই জায়গাটা তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে কাছে কিন্তু অ্যামোনিয়া থেকে একটু দূরে থাকবে। তো এই রেশিওটা সবসময় 2:3 অনুপাতে হয়, অর্থাৎ এদিকে 2 ঘর গেলে এখানে 3 ঘর যায়। তাহলে দেখো তো 25 সেন্টিমিটার দূরত্ব গেছে, তাহলে 25 সেন্টিমিটার দূরত্ব যায়, তাহলে HCl থেকে কত দূরে হবে? 2:3 রেশিওতে থাকলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে হলো 2, আর এই দুটার যোগফল কত হয় 5। এটা হচ্ছে ম্যাথের, আমি সূত্রটা কি ইউজ করছি, 10 সেখান থেকে হয় হচ্ছে, আচ্ছা 5 সেখান থেকে হয় 10 সেন্টিমিটার। ওকে, 2:3 রেশিওতে হয়, এটুকু মুখস্থ রাখবা। তাহলে এই সেলের থেকে কত দূরে হচ্ছে, 10 সেন্টিমিটার দূরে হচ্ছে, এই যে প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার দূরে হবে। অর্থাৎ কি বলতেছি, একটা কাঁচ পাত্র আছে, দুই পাশে দুইটা জলীয় দ্রবণে ঢুকাইলাম, একটা হচ্ছে তুলাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে জলীয় দ্রবণে ঢুকাইলাম, আর একটা তুলাকে অ্যামোনিয়া। এরপরে আমি কাঁচ পাত্রের দুই প্রান্তে রেখে দিলাম, তো দুই জায়গা থেকে গ্যাস ব্যাপিত হবে, একটা জায়গায় গিয়ে তারা মিলিত হবে। তো এই যে কোন জায়গায় মিলিত হচ্ছে, যে কোনো একটা কাঁচ পাত্র যে কোনো একটা প্রান্ত থেকে আমরা সেটাকে বের করলাম, আমরা এইভাবে সেই জিনিসটাকে বের করতেছি। ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে আসি, 40 নম্বর প্রশ্ন। সেটা নিয়ে কি বলছে দেখো, 40 নম্বর প্রশ্নে বলছে, আচ্ছা 40 বের করলাম, 41 আসো। গ্রাহামের সূত্র একদম ভাই একটা না মুখস্থ, গ্রাহামের সূত্র আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে আমরা বলতে পারি কি যে R1/R2 কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, √m2 / m1। তাহলে উপরে চলে যাবে R1 × √m1 ইকুয়াল হচ্ছে R2 √m2। তাহলে কোনটা এটা হবে আমাদের অ্যান্সার ভাইয়া। ওকে, 42 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে? ব্যাপন হার ইজ ব্যস্তানুপাতিক তো আণবিক ভর, তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে আমি জাস্ট আণবিক ভরগুলোকে যোগ করব। তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5, অ্যামোনিয়ার ক্ষেত্রে 17, মিথেনের ক্ষেত্রে 16, ক্লোরিনের ক্ষেত্রে 71। তাহলে এটার আণবিক ভর কম, এটার ব্যাপন হার বেশি, এটাই আমাদের অ্যান্সার। 43 আসো, একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপৃত হতে অধিক সময় লাগবে? ভাইয়া ব্যাপনের হার তো আণবিক ভরের ব্যস্তানুপাতিক, তাহলে অধিক সময় লাগবে কার? যার ব্যাপন হারটা কম তার বেশি সময় লাগবে, তাই না? মানে যার আণবিক ভর বেশি কম তার ব্যাপনের হারটা বেশি, ব্যাপনের হার বেশি মানে তার সময়টা কম লাগছে, দ্রুত ব্যাপিত হচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি ব্যাপনের হার ইজ প্রপোর্শনাল টু টি বা টাইম। তাহলে এখন দেখো তো অধিক সময় লাগবে মানে হচ্ছে আমি বলতে পারি যে তার ভরও বেশি, তার সময়ও বেশি লাগতেছে। ওকে, একটু মাথায় রাখবা, তাহলে হবে। তাহলে এখন কি হবে বলো, কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত 36.5, অ্যামোনিয়ার কত 17, আর এখানে দেখো তো হিসাব করে 32 + 32 64, তাহলে কত হচ্ছে ভাই 64। তাহলে এটা আণবিক ভর বেশি, এর ব্যাপন হারটা কম, তাহলে ব্যাপন হইতে বেশি সময় লাগবে, এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা পরের প্রশ্নে আসো, কি বলছে দেখো 44 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ব্যাপন হার সর্বাধিক? সেম কোশ্চেন, আণবিক ভর বের করো, আণবিক ভর যার বেশি হবে, আণবিক ভর যার বেশি হবে তার টাইম বেশি লাগবে, ব্যাপন হারটা তার কম হবে, এটাই। আচ্ছা 45 আসো, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? হার চাইছে, ব্যাপন হার চাইছে, তাহলে ব্যাপন হার সর্বাধিক তারই হবে যার ভর কম। তাহলে হাইড্রোজেনের ভর 2, তাহলে ব্যাপন হারটা সর্বাধিক হবে, বাকিগুলোর ভর বেশি হার কম। ওকে, মানে আমরা দেখব ব্যাপন হার যখনই বলছে আমরা আণবিক ভরটা কম্পেয়ার করব, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হারটা কম। এখন ব্যাপন হার কম মানে কি ভাইয়া, আস্তে আস্তে ব্যাপিত হচ্ছে, তার মানে ব্যাপন হইতে সময়টা বেশি লাগতেছে, এইটাই। ওকে, পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, কোনটির ব্যাপন হার বেশি? সেম কোশ্চেন, আণবিক ভর বের করো, অ্যামোনিয়া 17 সবচেয়ে কম, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আসো, অনেকে আবেগে এটা দাগাই দিবে, এটার ভর কত দেখো তো, 12 দোকানে 24, 12 + 6, আচ্ছা নাইট্রোজেনের আচ্ছা 12 + 6 ইকুয়াল হচ্ছে 18, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, অনেকে এটা দেখে মনে করবে এটা ছোট, কিন্তু এটা না, ভার করবা তোমরা আসলে। আচ্ছা 47 নম্বর প্রশ্ন, কি বলছে, কোন গ্যাস দ্বয় ব্যাপনের হার সমান? তাহলে সমান মানে কি, ধর আণবিক ভর দুইটার সমান, তার ব্যাপনের হার সমান। তাহলে খেয়াল করে দেখো তো, নাইট্রোজেনের আণবিক ভর কত 28, কার্বন মনোক্সাইডের 12 + 16 কত হয় 28, তাহলে প্রথমে মিলে গেছে, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন 48, বাকিগুলোর একটারও আণবিক ভর সমান না। আচ্ছা 48 আসো, কি বলছে, 27°C তাপমাত্রায় কোন গ্যাসটির RMS, হোয়াট ইজ RMS ভাইয়া, √m², গতিবেগ কত হবে?
আচ্ছা 27°C তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস বেগ বেশি হবে? আচ্ছা আরএমএস বেগ সি আরএমএস সমান কত বলো তো ভাই? √3RT ডিভাইডেড বাই এম, √3RT ডিভাইডেড বাই এম। তাহলে আমি আরটি কনস্ট্যান্ট না ভাইয়া, তাহলে আমি সিআরএমএস সমান কি বলতে পারি বলো তো? সিআরএমএস সমান বলতে পারি 1 ডিভাইডেড বাই, আচ্ছা আমি এটাকে আচ্ছা 1 ডিভাইডেড বাই এম লিখতে পারি। তার মানে কি এম এর ভ্যালু কমলে সি এর ভ্যালু বাড়বে, কারণ তারা ব্যস্তানুপাতিক সম্পর্কিত, তাই না? তাহলে এখানে দেখো তো নাইট্রোজেনের ভর 28, এখানে হাইড্রোজেনের ভর 2, অক্সিজেনের 32, ক্লোরিনের ক্ষেত্রে 71। তাহলে সবচেয়ে আণবিক ভর কম কার? এটার। আণবিক ভর কমলে সিআরএম মানে সিআরএমএস বা রুট মিন স্কয়ার ভ্যালোসিটিটা বাড়ে। তাহলে কার আরএমএস বেগ বেশি হবে? হাইড্রোজেনের আরএমএস বেগ বেশি হবে। ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে দেখো, যে এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস ভ্যালু কত? আচ্ছা ভাইয়া এগুলো একটু মনে রাখতে হবে জানো, কারণ এগুলো আসতে পারে পরীক্ষাতে। তো আমি হচ্ছে যতগুলো আরএমএস ভ্যালু ইম্পর্টেন্ট আমি একটু বলে দিই, তোমরা একটু মনে রাখবা। 0°C তাপমাত্রায় হাইড্রোজেনের সিআরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালুটা হচ্ছে প্রায় 1845, ওকে, মিটার পার সেকেন্ড অবভিয়াসলি। হিলিয়াম যদি হইতো তাহলে এটার আরএমএস ভ্যালু হইতো প্রায় 1304 মিটার পার ইনভার্স, ওকে, মিটার সেকেন্ড ইনভার্স। যদি অক্সিজেন হতো তখন তার ভ্যালু হইতো ভাইয়া 461 মিটার সেকেন্ড ইনভার্স। যদি নাইট্রোজেন হইতো তার ভ্যালু হইতো ভাইয়া নাইট্রোজেনের ক্ষেত্রে 0°C তাপমাত্রায় 493 হইতো। কত? 493 মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা যদি কার্বন ডাই অক্সাইড হইতো তাহলে কি হইতো ভাইয়া? 393। এইগুলো একটু মনে রাখবা, যে কোনো একটা আরএমএস ভ্যালু পরীক্ষাতে চলে আসতে পারে। 0°, সব 0°র ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আরএমএস ভ্যালু এগুলো। ওকে, একটা জিনিস খেয়াল করছো, আমি যখন আরএমএস ভ্যালুটার ভর বাড়াচ্ছি, নিচের দিকে ভর বাড়ছে, এটা এদিকে এখানে হবে আসলে, নিচের দিকে ভর বাড়ছে তত আরএমএস ভ্যালুটা কমতেছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আরএমএস ভ্যালুটা কি? আরএমএস ভ্যালুটা আরএমএস ইজ ব্যস্তানুপাতিক অফ √1/m। তার মানে কি ভর বাড়লে কি হবে? এটা কমবে, এটাই হয়েছে কিন্তু, দেখছো? তো এইগুলো একটু মনে রাখবা ভাই। তো প্রশ্নটা দেখো কি বলছে, এখানে বলছে হচ্ছে যে এসটিপিতে অক্সিজেনের আরএমএস কত? এই যে বলছি 461, এটা একটু মাথায় রাখো। আচ্ছা পরের প্রশ্ন, 27°C তাপমাত্রায় কত হবে? যদি 0°তে 461 হয়, 27°তে তার থেকে একটু বেশি হবে, বুদ্ধি খাতাও তাহলেই হয়ে যাবে 483। একটু মানে একবার মনে রাখো তাহলেই হবে। মানে এটা তো তুমি কখনোই ক্যালকুলেটর ছাড়া বোঝাইতে পারবা না, তুমি এখানে যদি ভ্যালুগুলো বসাও বের তো হবে, কিন্তু তুমি 0°র ক্ষেত্রে যদি 461 হয়, 27°র ক্ষেত্রে আরো 20 বেশি হইতে পারে, তো 483 হবে অ্যান্সার। ওকে, এভাবে একটু মনে রাখো, কারণ তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা ভাইয়া, কিন্তু এই সূত্র কি পরীক্ষার হলে বসায় তুমি ক্যালকুলেটর ছাড়া জীবনে বের করতে পারবা? তোমার একটা করতেই সবসময় চলে যাবে, এই জন্য তুমি এটা মনে রাখতে পারো। ওকে, এরপর আসো 51 নম্বর প্রশ্ন, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা? এই যে দেখো আরএমএস বেগ, তাহলে যার ভর কম তার বেগ বেশি। হাইড্রোজেনের ভর 2, নাইট্রোজেনের ভর 14, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 44, তাহলে এই ক্রমটা সঠিক আছে। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে, 52 নম্বর প্রশ্ন বলছে কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে? যার ব্যাপন হার বেশি হবে তারই যার ভরটা কম। তাহলে ক্লোরিনের ভর কত? ফ্লোরিন মানে হচ্ছে F2, মাথায় রাখবা, ফ্লোরিনের ভর হচ্ছে 19 থেকে 19 থেকে হয়ে যাবে 38। অক্সিজেন মানে O2, তাহলে ভ্যালু হবে 32। আর ক্লোরিন মানে Cl2, তাহলে ভ্যালু হবে 71। আর নিয়ন তো একক গ্যাস, এককভাবে থাকবে, তাহলে তার ভ্যালু হবে 21। তাহলে এটার আণবিক ভর সবচেয়ে কম, এর ব্যাপনের হারটা সবচেয়ে বেশি হবে। ভাই এটা অনেকেই ভুল করে, ফ্লোরিন মানে F লিখে ফেলে, আবেগে এটা দাগায় দেয়, কিন্তু ফ্লোরিন তো এককভাবে থাকে না, কিন্তু দ্বিপরমাণু, হ্যালোজেন গ্রুপগুলো দ্বিপরমাণু রূপে থাকে। আচ্ছা মাথায় রাখবে এটা, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অনেকে এটা ভুল করবে। আচ্ছা পরের প্রশ্ন, 1 মল গ্যাসের গতিশক্তি কত? ওই যে ভাইয়া বলছিলাম 1 মল, একটি, দুটো আলাদা ব্যাপার। 1 মলের ক্ষেত্রে গতিশক্তি ইকের ভ্যালু হবে মানে ইকের নর্মাল ইকুয়েশন হলো 3/2 nRT। যখন 1 মল বলছে তাহলে এটা বাদ, তাহলে 3/2 RT, এই যে 3/2 RT, এটাই আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, 17°C তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গতিশক্তি কত? তাহলে 17°C তাপমাত্রায় আমি দেখো, এটাও তুমি কিন্তু চাইলে মানে হচ্ছিল বের করতে পারো, ক্যালকুলেটর ছাড়া বের করবা কিভাবে? তোমাকে সূত্র বসাইতে হবে। তাহলে 54 নাম্বার তুমি কিভাবে বের করবা? আমরা জানি যে হচ্ছে গতিশক্তি ইকের ভ্যালু হচ্ছে 3/2 nRT,
1 মোল বলছে, তার মানে 8টি, তাহলে 3/2, আর এর ভ্যালু 8.314, আর টি এর ভ্যালু কত 17 ডিগ্রি, তার মানে হচ্ছে 273 প্লাস 17। এখন বলো ভাইয়া তুমি যদি এটাকে গুণ করো অবশ্যই পারবা, বাট এত সময় আছে তো এটা চাইলে তুমি মনে রাখতে পারো, অথবা এটা গুণটা খুব বেশি একটা কঠিন না, আমি জাস্ট প্রসিডিওরটা বলে দিলাম, বেটার এগুলো মনে রাখা আর কি। ওকে, পরের প্রশ্নে আসি। দেখো কি বলছে, পরের প্রশ্নে বলছে 55 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত। একটি অণুর গতিশক্তি কত, লাস্টে লেখছে আর্গে কত। তো এই অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, কারণ আর্গে থাকলে 10⁻7 দিয়ে গুণ দিতে হয়। তো একটি অণুর গতিশক্তি ইকে সমান কত একটি অণুর ক্ষেত্রে 3/2 kT। ওকে, এখন 3/2 কে এর ভ্যালু কত 1.38 ইন্টু 10⁻23, আর টি এর ভ্যালু কত কক্ষ তাপমাত্রা তাহলে 273 ডিগ্রি। আচ্ছা, কক্ষ তাপমাত্রা তাহলে 298 ডিগ্রি, প্রমাণ তাপমাত্রাটা বলে নেই। তুমি যদি এটাকে গুণ করতে পারো তার ভ্যালু আসবে এটা, কিন্তু কিসে চাইতে ভাই বলো তো, আর্গে চাইছে। তাহলে আর্গে চাইলে কি হবে, আমাকে 10⁻7 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এইটাকে 7 দিয়ে গুণ দিলে নিয়ার অ্যাবাউট এটা আছে। তাহলে আমাদের মানে কাছাকাছি অ্যান্সারটা যদি বলো তাহলে আমি বলবো ঘ নাম্বারটা অ্যান্সার আর্গে, আর যদি আর্গ না হয় তাহলে এটা অ্যান্সার। ওকে, মানে তোমাকে এটা ক্যালকুলেটর দিয়ে বসাইতে হবে, আসলে বসানো পসিবল না, আমি জাস্ট একটা সিম্পল হিসেবে এটা রেখে দিলাম। ওকে, মানে এটা একটু মানে বলতেছি তো যে তুমি এগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া তুমি আসলে পারবা না। তো নিয়ার অ্যাবাউট তুমি যদি একটু মাথা ঠান্ডা রাখো তাহলে আশেপাশে একটা অ্যান্সার পেয়ে যাবা, তো সেভাবে করবা। ওকে, আসো পরের প্রশ্ন, সেম কোশ্চেন দেখো কি বলছে। 56 নম্বর প্রশ্ন, কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেন এর একটি অণুর গতিশক্তি কত হবে। তো নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি চাইছে, তাহলে ওই যে এটাই আমাদের অ্যান্সার হবে। এটাকে 3 ঘর এই পাশে লেখো, তাহলে 10⁻23 হয়ে যাবে। ওকে, আগের প্রশ্নটাই জাস্ট 3/2 kT। ওকে, এটাই। তারপরে হচ্ছে ভাইয়া সেম কোয়েশ্চেন, গতিশক্তি চাইছে, মোট গতিশক্তি কত, তাপমাত্রা দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে গতিশক্তি কিভাবে বের করতে পারে, আমি জাস্ট ইকুয়েশনটা তোমাকে লিখে দিচ্ছি। গতিশক্তি মানে হচ্ছে 3/2 nRT, আমি nRTর জায়গায় দেখলাম উপরে W ডিভাইডেড বাই mRT। তাহলে দেখো তো 3/2 W এর ভ্যালু কত দেওয়া আছে, W এর ভ্যালু দেওয়া আছে এই দেখো 3, নাইট্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর R 28, তারপরে আর এর ভ্যালু 8.3, আর হচ্ছে টি এর ভ্যালু দেওয়া আছে 29, তার মানে 273 প্লাস 29 হবে। তাহলে এইটা যদি তুমি করো তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। এখন বলো লজিক্যালি কি এত বড় জিনিস তুমি কি পরীক্ষার হলে করতে পারবা না ভাইয়া, এই জন্যই জাস্ট অ্যান্সারটা তাহলে তুমি মনে রাখতে পারো 403, বাট প্রসিডিউরটা তুমি জানি রাখো। ওকে, তুমি যদি ভার্সিটি পরীক্ষার্থী হও ক্যালকুলেটর তো ইউজ করা অ্যালাও না, তাহলে এত বড় ম্যাথ দেওয়ার কথা না লজিক্যালি। ওকে, পরের প্রশ্নে আসো কি বলছে দেখো। এই যে পরের প্রশ্নটা ভালো, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে। এই যে গতিশক্তি ইকে এর ভ্যালু কি 3/2 kT, তাহলে কে তো অলরেডি কনস্ট্যান্ট, তাহলে টি যার সমান তার গতিশক্তিও সমান, বুঝতে পারছো। আচ্ছা, পরের প্রশ্ন 59 নম্বর প্রশ্ন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আদর্শ গ্যাসের সমীকরণ কত ভালো প্রশ্ন দেখছো, এগুলো মেডিকেলে আসার মতো প্রশ্ন। কেমনে 44 গ্রাম, তার মানে কি এন এর ভ্যালু কত W/m, তাহলে W কত 44 দেওয়া আছে, আর কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত 44, তাহলে কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে PV = nRT, আর এন এর ভ্যালু কত 1, তাহলে PV = কত হবে ভাইয়া 8T হবে। তাহলে অ্যান্সার কি হবে ভাই এটা। 60 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হাইড্রোজেন মানে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের ভর আদর্শ গ্যাসের 8 গ্রাম হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কত। সেম কোশ্চেন, হোমওয়ার্ক, এটা তোমরা করবা। ওকে, পরের প্রশ্নে আসো কি বলছে দেখো 61 নম্বর কোশ্চেনে, যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, এটাও সেম কোশ্চেন ভাইয়া, পারবা ইনশাল্লাহ। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর কত 2 দেওয়া আছে 4, তাহলে 4 ডিভাইডেড বাই 2 সমান 2, তাহলে এই যে 2, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আসো কি বলছে, যে এই যে এটা একটা ভালো জিনিস, এই জিনিসটা কেন ভালো, কারণ এই জিনিসে অনেক কিছু আছে, এই জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে। আমরা এই যে সূত্রগুলো ইউজ করি, কিসের সূত্র আমরা, আচ্ছা একটু আসো, যে দেখো কোশ্চেনটাতে কি বলছে, আগে একটা দেখো ভ্যান ডার ওয়ালের সমীকরণ, আমাদেরকে আগে ভ্যান ডার ওয়ালের সমীকরণটা জানতে হবে, তারপরে আমরা হচ্ছে পরবর্তীতে প্রশ্নতে আগাইতে পারবো। ওকে, তো ভ্যান ডার ওয়ালের সমীকরণটা কি বলো তো ভাইয়া, ভ্যান ডার ওয়ালের সমীকরণ আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি PV = nRT, ভ্যান ডার ওয়াল বললেন এই সমীকরণে একটু ভুল আছে, আমাদেরকে সঠিক করতে হবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তখন তিনি কি করলেন, দুইটা ফ্যাক্টর ইউজ করলেন, P এর সাথে একটা ফ্যাক্টর যোগ করলেন, AN ডিভাইডেড বাই V স্কোয়ার, আর
ভি থেকে একটা ফ্যাক্টর বাদ দিলেন, সেটা হলো NB, তারপর ওই পাশেরটা ঠিক রাখলেন কারণ ওই পাশেরটা কনস্ট্যান্ট। এই যে এখানে তিনি একটা জিনিস যোগ করলেন, এখান থেকে একটা জিনিস বিয়োগ করলেন, করে তিনি বাস্তব গ্যাসের সমীকরণটা দিলেন। ওকে, এখন এইখানে এ সমান হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এ কে কি রিপ্রেজেন্ট করে? আন্তঃআণবিক আকর্ষণ বল, আণবিক আকর্ষণ বল, আকর্ষণ বল। আর বি কি রিপ্রেজেন্ট করে? তরলীকরণ শক্তি বা আয়তন সংশোধন ফ্যাক্টর। এটাকে বলে আয়তন সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর। ওকে, তাহলে একটাকে যোগ করলেন আরেকটাকে বিয়োগ করলেন, করে এনআরটি পাইলেন। এইটাই হচ্ছে হলো ভাই ভ্যান ডার ওয়ালের সমীকরণ। এটা ছিল হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হলো ভাই বাস্তব গ্যাসের সমীকরণ। তো আমরা এই সমীকরণ দিয়ে আমরা এই এমসিকিউটাকে সলভ করতে পারি। ওকে, চলো দেখি কি বলছে। যে হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালের সমীকরণ কি হবে? কত গ্রাম? 4 গ্রাম। 4 গ্রাম হিলিয়াম মানে 4 ডিভাইডেড বাই 4 কত হয়? 1। তাহলে এন এর ভ্যালু কত? 1। তাহলে আমাদের সূত্রটাতে বসাও, আমাদের এটা হবে সঠিক অ্যান্সার। এই যে যোগ বিয়োগ, প্রথমে এটা দেখবা সঠিক আছে কিনা, তারপরে দেখবা হচ্ছে এন এ ডিভাইডেড বাই ভি স্কয়ার এন বি। তাহলে আমাদের এন এর ভ্যালু কত? 1। তাহলে আমাদের প্রথমে মিলে গেছে, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো সেম, 28 গ্রাম নাইট্রোজেন মানে কত? এন এর ভ্যালু 1, কারণ 28 গ্রামই হলো তার আণবিক ভর। ভ্যান ডার ওয়ালের সমীকরণ কি হবে? দেখো এই যে সেম, এটার অ্যান্সারটা কিন্তু সেম। ওকে, পরের প্রশ্নে আসো কি বলছে? ভ্যান ডার ওয়ালের সমীকরণে এই দ্বারা কি রিপ্রেজেন্ট করে? এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলকে রিপ্রেজেন্ট করে। পরের প্রশ্নে আসো 65 নম্বর প্রশ্ন, কোন শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো হবে? সাইক্লোন হওয়ার শর্ত, এটার শর্ত সেম, অর্থাৎ হাই টেম্পারেচার লো প্রেশার। আর মাথায় রাখবা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন 66 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক জেড এর মান কত? এই তো আমরা এই জিনিসটা একটু দেখে আসি ভাই একবারে। চলো সংকোচনশীল গুণাঙ্কটা একটু দেখি। বলছে কি বলছে ভাইয়া? সংকোচনশীল গুণাঙ্ক বলছে। তাহলে সংকোচনশীল গুণাঙ্ক মানে কি বলতো? যে এটার আরেকটা নাম হচ্ছে পেষণ গুণাঙ্ক বলা হয়। যাহাই সংকোচনশীল গুণাঙ্ক তাহাকে পেষণ গুণাঙ্ক বলে। কি হয় যে আমরা যদি পিভি আর হচ্ছে পি গ্রাফ করি, হ্যাঁ, করে যদি আমি মানে পিভি আর পি এর রিলেশনটা কি বলতো? সমানুপাতিক হওয়ার কথা। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে? সে সমানুপাতিক গ্রাফ প্রদর্শন করবে। আর এই জায়গাটাতে জেড এর ভ্যালু হয় 1। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু বা পেষণ গুণাঙ্ক হবে 1। ওকে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে পেষণ গুণাঙ্কটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে এরকম ভাবে যাবে, আরেকটা হলে এইভাবে যাবে। তাহলে যে এইভাবে যাচ্ছে, এটা একটা হলো হাইড্রোজেন আর একটা হলো হিলিয়াম। যেহেতু জেড এর ভ্যালু 1 থেকে তারা অলরেডি উপরে, এই জন্য এদের ভ্যালু 1 থেকে বেশি। জেড এর ভ্যালু এদের 1 থেকে বেশি। আর এইগুলা কি বলতো? এগুলা হলো কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, আরো এদের ভ্যালু দেখো প্রথমে 1 থেকে কম। তাহলে এদের পেষণ গুণাঙ্ক হবে 1 থেকে কম। এটার মানে কি ভাই? পেষণ গুণাঙ্কটা আমরা কি নির্দেশ করি? একটা গ্যাস, এটাকে তরল করা লাগে না? আমরা পেষণ গুণাঙ্ক দিয়ে সেটা বের করতে পারি। যার জেটের ভ্যালু 1 থেকে কম, তার তরলীকরণ তত সহজ, তরলীকরণ সহজ। আর যার জেটের ভ্যালু 1 থেকে বেশি, তার তরলীকরণ করা কঠিন। আমরা এইটাকে রিপ্রেজেন্ট করি আসলে ভাইয়া, বুঝতে পারছো? তো দিস ইজ আওয়ার ওভারঅল এক্সপ্রেশন অফ দ্য পেষণ গুণাঙ্ক। এতটুকু জানলে তোমার সবগুলা জিনিস হয়ে যাবে। আসো ভাইয়া এমসিকিউ গুলাকে সলভ করি। কি বলছে দেখো, এই যে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাস, তাহলে তার সংকোচনশীল বা পেষণ গুণাঙ্ক কত হবে? 1 হবে। কোন গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক 1 থেকে বেশি? জেডের থেকে বেশি। জেডের ভ্যালু 1 থেকে বেশি, এই যে হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটার ক্ষেত্রে। ওকে, পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক 1 থেকে কম? হাইড্রোজেন, হিলিয়াম আর নিয়ন হবে না, কারণ এটা একক পরমাণু, তাহলে মিথেন হবে। ওকে, পরের প্রশ্নে আসো 69 নম্বর কোশ্চেন। সেখানে কি বলছে দেখো, যে সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের উৎপাদন কত? অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন, 96%। ওকে, এখানেও আছে আর কি, তবে এটা অর্গানিক আরো ভালোভাবে আসে। ওকে, পরের প্রশ্ন আসো কি বলছে দেখো, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি বেশি সক্রিয় হয়? মাশাআল্লাহ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো মেডিকেলে বেশি আসে। চলো আমরা এই রিলেটেড যতগুলো এমসিকিউ আসে সবগুলোকে একবারে দেখে ফেলি। কি বলছে? বজ্রপাত আমরা একবারে সবগুলো পড়বো। প্রথমে আমরা পড়বো হলো গ্রিন হাউস। কি দিয়ে শুরু করব? গ্রিন হাউস দিয়ে শুরু করব। গ্রিন হাউস বললে আমার মাথায় চলে আসবে হলো কার্বন ডাইঅক্সাইড। একটা বললে কার্বন ডাইঅক্সাইড, তার সাথে তুমি একটু মনে রাখবা মিথেন, কিংবা তার সাথে পানি, তার সাথে আর কি হইতে পারে? আর হইতে পারে হচ্ছে হলো সিএফসি,
আর ওজোন, এই তিনটা জিনিস আমাদের হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। একটা বললে কার্বন ডাই অক্সাইড। পরে যদি বলি অ্যাসিড বৃষ্টি, কি অ্যাসিড বৃষ্টি, কি বললাম অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির জন্য যদি বলে তাহলে তুমি অলরেডি সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড একবারে চোখ কান মুখস্থ করে বন্ধ করে বলবা। ওজোন, ওজোন যে লেয়ারটা রয়েছে ওজোনের লেয়ারটাকে ক্ষয় করার জন্য যদি বলে প্রথম যেটা বলবা সেটা হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস। এরপরে যদি আরো কিছু বলতে বলে বলবা হচ্ছে মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। ওকে, N2O NO। এরপরে যদি বলি স্মোক, স্মোক মানে কালো ধোঁয়া বা ধোঁয়া, এটার জন্য দায়ী গ্যাস কি কি বলতো? যে কোনো হাইড্রোকার্বন, সিএফসি, ওজোন, তারপরে হচ্ছে এখানে N2O NO পড়ছে, এখানে বলবা NO আর NO2, এই দুটা। ওকে, এরপরে যদি বলে ভারী ধাতু কি কি ভাইয়া বলো তো, তাহলে তুমি বলবা হলো ভারী ধাতু ভাইয়া চারটা মেইনলি, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক। এরপরে তুমি পড়ো হচ্ছে ভাই ফ্লু তৈরির জন্য দায়ী কে কে, তখন তুমি বলবা ভাইয়া ফ্লু তৈরির জন্য দায়ী হলো সালফার ডাই অক্সাইড এবং হচ্ছে হলো ভাইয়া হাইড্রোজেন সালফাইড। এরপরে যদি বলে ভাইয়া প্রাইমারি বায়ু দূষক কোনগুলা, তাহলে বলবা ভাইয়া প্রাইমারি হচ্ছে হলো, এটা একটু ভালো করে খেয়াল করো কিভাবে আমি মনে রাখি। প্রথমে মনে রাখবা কার্বন, কার্বনের থেকে একটু বড় করলে কার্বন মনোক্সাইড, তার থেকে একটু বড় করো কার্বন ডাইঅক্সাইড। এরপর মনে রাখো সালফার, সালফারকে একটু বড় করো সালফার ডাইঅক্সাইড। এরপর মনে রাখো ভাই নাইট্রোজেন, নাইট্রোজেনকে একটু বড় করলে NO, আর একটু বড় করলে NH3। ওকে, এগুলো হলো প্রাইমারি বায়ু দূষক, কার্বন, সালফার, নাইট্রোজেন। তাহলে সেকেন্ডারি বায়ু দূষক কে কে হবে বলো তো? সেকেন্ডারি বায়ু দূষক হবে ভাইয়া, আমি সব এক জায়গায় লিখে দিচ্ছি। এখানে তুমি কার্বন সালফার ডাইঅক্সাইড পড়ছো, তাহলে এখানে হবে সালফার ডাইঅক্সাইড। ওজোন, তার সাথে কি হবে N2O4 পড়ো নাই, তাহলে N2O4, আর হচ্ছে এরপরে হচ্ছে PAN, এগুলা। তো এগুলা হচ্ছে হলো আমাদের N2O4, N2O5, এগুলো হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। ওকে, তো ভাইয়া গ্রিন হাউস, অ্যাসিড বৃষ্টি, ওজোন স্তর, স্মোক, ভারী ধাতু, ফ্লু, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দূষক সবগুলা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এগুলা মাথায় রাখবো ভাইয়া। ওকে, তো দেখো আমরা প্রশ্নটা সলভ করি। কি বলছে দেখো তো, আমাদের প্রশ্নে বলছে যে নিচে, আচ্ছা কোথায় গেল, আচ্ছা আমরা কোথায় ছিলাম, 70 নম্বর প্রশ্ন। বজ্রপাতের সময়, হ্যাঁ বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সক্রিয় হয়? আচ্ছা এখানে আমরা ছিলাম কি, হ্যাঁ এখানে তো ছিলাম। আচ্ছা 70 নম্বর কি প্রশ্ন কি বলছে, বজ্রপাতের সময় কোন গ্যাসটা? আচ্ছা বজ্রপাতের সময় দুটা মেইনলি সক্রিয় হয়, নাইট্রোজেন, এটা একটু মনে রাখো আমরা। হ্যাঁ ঠিকই আছে। 71 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটা উৎপন্ন হয়? নাইট্রোজেন সক্রিয় হলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে থাকে NO2, NO2 যখন পানির সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে থাকে NO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। ওকে, তাহলে বজ্রপাতের সময় কোনটা তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে থাকে, নাইট্রোজেন গ্যাস সক্রিয় হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। পরের প্রশ্নে আসো, এই যে আমাদের ওই প্রশ্নগুলো চলে আসছে। কি বলছে দেখো 72 নম্বর প্রশ্ন, নিচের কোনটা প্রাইমারি দূষক? আমি বলছিলাম নাইট্রোজেন NO, সালফার SO2, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হলো প্রাইমারি বায়ু দূষক। ওকে, পরের প্রশ্ন 73 নম্বর, কোনটি সেকেন্ডারি বায়ু দূষক? দেখো তো ওইখানে আমি বলছিলাম SO3, N2O4, O3, PAN, এগুলা। আচ্ছা এরপরে দেখো ফটোকেমিক্যাল স্মোক, এই যে স্মোকের প্রথমেই আমি লিখছি ভাইয়া স্মোকের, আচ্ছা আমি দেখাই দিই, স্মোকের প্রথমেই আমি লিখছি ভাইয়া সিএফসি। এই দেখো স্মোকের প্রথমে লিখছি হাইড্রোকার্বন, তাহলে এগুলাই হচ্ছে আমাদের হবে হচ্ছে স্মোক তৈরির জন্য দায়ী। ওকে, তাহলে কি হবে বলো, সিএফসি, এবং হাইড্রোকার্বনের পরেই লিখছি হলো গিয়ে সিএফসি, তো এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা পরের প্রশ্ন আসো, কি বলছি দেখো যে 75 নম্বর কোয়েশ্চেনে বলছে গ্রিন হাউস গ্যাস, তাহলে কি হবে, চোখ কান বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড হবে। গ্রিন হাউস গ্যাসে অধিক দায়ী কোনটা? চোখ কান বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড হবে। গ্রিন হাউস গ্যাস বলছে, গ্রিন হাউস গ্যাসই তো তাপমাত্রা বাড়ায়, তাহলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ানো আর গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট একই কথা, চোখ কান বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে, চোখ কান বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট, তাপমাত্রা বাড়ানো, গ্রিন হাউসের প্রধান, সবগুলোর অ্যান্সার বাই সেম, কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, পরের প্রশ্ন দেখো, খুব মজার প্রশ্ন, এগুলো বুয়েটের প্রিতে আসতে পারে সিকিউতে। পিওন 12 এর সংকেত কোনটা? এই যে সিএফসি এর সংকেত লেখার নিয়ম কি বলতো? সিএফসি এর সংকেত লেখার নিয়ম হলো যেটা লেখা থাকবে তার সাথে 90 যোগ করবা, তাহলে 12 সাথে 90 যোগ করো, কত হয়? 102 হয়। আর এই 102-কে CHF বলা হয়, অর্থাৎ CHF বলে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে কার্বনের জন্য, পরেরটা হাইড্রোজেনের জন্য, তারপরেরটা হলো অক্সিজেনের জন্য, ফ্লোরিনের জন্য। তাহলে
তাহলে আমরা হাইড্রোজেন তো শূন্য, তাহলে CF2 পাচ্ছে। CF2 কি পসিবল? না, পসিবল না, কার্বনের হাত তো 4টা, তাহলে বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে বাকি থাকবে 2টা ক্লোরিন, তাহলে CF2L2, এটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছো? যা থাকবে তার সাথে 90 যোগ করবা, করে যে 3 ডিজিটের সংখ্যা পাবা সেটা প্রথমটা হবে কার্বনের মান, তারপরটা হবে অক্সিজেনের হাইড্রোজেনের মান, তারপরটা হলো ফ্লোরিনের মান। এরপরে কি করবা, যদি কার্বনের 4টা ফিল আপ না হয় সেটাকে ক্লোরিন দ্বারা ফিল আপ করে দিবা, এই তো শেষ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, ওজোন ক্ষয়ের জন্য দায়ী কোনটা? ওজোন ক্ষয়ের জন্য দায়ী হলো ভাইয়া CFC, আর CFC এর সংকেত এইটা একটা, এই যে একটু আগে পড়ে আসলাম, তাহলে এটাই হলো ওজনের ক্ষয় করবে। আচ্ছা, পরের প্রশ্ন 81, অ্যাসিড বৃষ্টির বেলায় অধক্ষেপের বৃষ্টি, আচ্ছা অধক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর ভ্যালু কত? অ্যাসিড বৃষ্টির জন্য তোমার পিএইচ এর ভ্যালু 5.6 এর নিচে হতে হবে, তাহলে 5.6 এর নিচে একটাই বেশি আছে, সেটা হচ্ছে 5.2। 2.3 অনেক বেশি নিচে, এটা খুব বেশি নর্মালি দেখা যায় না আসলে, এত বেশি যদি হইতোই তাহলে কি হইতো, পানি তোমার গায়ে পড়তেছে, তোমার দেখবা গা তেরা হয়ে যেত, কারণ খুব বেশি কম পিএইচে অনেক শক্তিশালী হয়ে যায়, তো এটা নর্মালি হয় না, তো এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, লজিক্যালি পাববা, অনেকে আবেগে এটাই দাগাই দিবে, কিন্তু এটা না, এটা আমাদের সঠিক অ্যান্সার 5.2। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? আমি বলছিলাম সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে দেখো 83 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড? এই যে খুব মজার প্রশ্ন, তীব্র অ্যাসিডের শর্ত হলো যেখানে অ্যাসিড তার ধর্মটাকে সবচেয়ে বেশি প্রকাশ করতে পারবে। অ্যাসিডের ধর্ম কি? এই যে হাইড্রোকার্বক্সিল মূলকের ধর্ম। এখন অ্যাসিডে মনে রাখবা, অ্যাসিডের সাথে যত কম কার্বন থাকবে সে তত বেশি অ্যাসিডীয় ধর্ম প্রকাশ করতে পারবে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুতে যতগুলা কম কার্বন মূলক যুক্ত থাকবে সে তত বেশি অ্যাসিডীয় মূলক ধর্ম প্রকাশ করতে পারবে। তো সবগুলা হলো কার্বক্সিল মূলক, তাহলে সবগুলার ক্ষেত্রে আমি দেখবো যে কার সবচেয়ে বেশি হাইড্রোজেন আছে, কার কার্বন আছে, কার সাথে সবচেয়ে কম কার্বন আছে। এখানে খেয়াল করো, এখানে কোনো কার্বনই নাই, কিন্তু এখানে অনেকগুলো কার্বন আছে, ইলেকট্রন ঘনত্বটাকে নিজের দিকে টেনে নিবে, ফলে কার্বক্সিল মূলকটা তার নিজস্ব ধর্মটাকে কম প্রকাশ করতে পারবে। এখানেও 2টা আছে, এখানেও একটা আছে, কিন্তু এখানে একটাও নাই, তার মানে সে তার কার্বক্সিল গ্রুপের ধর্মটাকে অর্থাৎ অ্যাসিডীয় ধর্মটাকে বেশি প্রকাশ করতে পারবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তীব্র অ্যাসিড কোনটা হবে? এটা হবে। এটার নাম কি? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কাতে পাওয়া যায়? পিঁপড়াতে পাওয়া যায়। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 84 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক কোনটা? বিশাল ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, এটা মাথায় রাখবা, যে অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী এটাকে আমি একটু, আচ্ছা আপাতত এটা একটু বলি, এখান থেকে বলি যে অনুবন্ধী ক্ষারক চাইছে একটা যৌগ। আচ্ছা আমি এটাকে একটু এক্সপ্লেন করেই বলি, নাহলে হচ্ছে না। সেটা হচ্ছে দেখো, একটা যৌগ পানি, সে যখন হাইড্রোজেনকে ছাড়বে, একটা যৌগ যদি হাইড্রোজেন ছাড়ে, হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন হিসেবে ছাড়ে, কি হিসেবে ছাড়ে? আয়ন হিসেবে। তাহলে একটা যদি ছেড়ে দেয় তাহলে নেগেটিভ চার্জ যুক্ত হবে, তখন কি হবে? হাইড্রোক্সিল মূলকে কনভার্ট হবে এবং হাইড্রোজেন আয়ন ছেড়ে দিচ্ছে। তাহলে যে যৌগ বা মৌল হাইড্রোজেনকে ছাড়ে তাদেরকে বলা হয় অ্যাসিড। অ্যাসিড ছাড়ার পরে যেটাতে কনভার্ট হচ্ছে সেটা হয়ে যাচ্ছে ক্ষার, এবং এটা হলো অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এই পানি সে হাইড্রোজেনকে গ্রহণ করলো, তাহলে কিসে কনভার্ট হবে? হাইড্রোনিয়াম আয়নে। তাহলে যে হাইড্রোজেন গ্রহণ করছে সে হলো ক্ষার, গ্রহণ করার পরে যেটাতে কনভার্ট হচ্ছে সেটা হলো অ্যাসিড, তাহলে এটা হবে তার অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড। এখন আমরা অ্যাসিড অনুবন্ধী ক্ষার, ক্ষার অনুবন্ধী অ্যাসিড পড়লাম। এখন একটা যৌগ যদি একই সাথে হাইড্রোজেন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, তখন এই যৌগের ধর্মটাকে বলে অ্যাম্পোটেরিক ধর্ম। অ্যাম্পোটেরিক ধর্ম বলা হয়, অর্থাৎ উভমুখী ধর্ম, অর্থাৎ সে গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে। ওকে, তো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে যে ত্যাগ করে সে অ্যাসিড, করার পরে অনুবন্ধী ক্ষার হয়, যে গ্রহণ করে সে ক্ষার, করার পরে অনুবন্ধী অ্যাসিড হয়। তাহলে আমার প্রশ্নটা কি বলছে দেখো, 84 নম্বর প্রশ্ন, যে হাইড্রোকার্বনের অনুবন্ধী ক্ষার কোনটা? তাহলে সে ইলেকট্রন হাইড্রোজেন ত্যাগ করার পর যেটাতে কনভার্ট হবে সেটাই তার অনুবন্ধী ক্ষার। তাহলে এই CO3 হাইড্রোজেন যদি ত্যাগ করে তাহলে একটা চার্জ বাড়বে, নেগেটিভ চার্জ বেড়ে এটাতে কনভার্ট হবে, CO3 2-। ওকে, কার্বনেট আয়নে পরিণত হবে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, সবচেয়ে তীব্র অ্যাসিডের পিকে এর ভ্যালুর মান কোনটা হবে? এই যে খুব ভালো একটা প্রশ্ন বলছে, তীব্র অ্যাসিড কাকে বলতো? যার হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি,
যার হাইড্রোজেনের আয়নের ঘনত্ব বেশি তার পিএইচ এর ভ্যালুটা কম। ওকে, আর যার পিএইচ এর ভ্যালুটা কম তার পিকে এর ভ্যালুটাও কম, পিকে এর ভ্যালুটাও কম। তাহলে যার পিকে এর ভ্যালুটা কম হবে সে তীব্র গ্যাসিড হবে, কারণ হাইড্রোজেন আয়ন পিএইচ এর সাথে ব্যস্তানুপাতিক, একইভাবে পিকে এর সাথেও ব্যস্তানুপাতিক। ওকে, তো এখান থেকে মনে রাখবা, কারণ পিকে ভ্যালু মানে কি, পি মানে হচ্ছে মাইনাস লগ অফ কে, মানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এখান থেকে আসে। ওকে, তো এখান থেকে আমরা মনে রাখবো। তো তাহলে আমরা কি মনে রাখবো, যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব ইজ ব্যস্তানুপাতিক 1 অফ পিএইচ ইজ ব্যস্তানুপাতিক অফ 1 অফ পিকে ইজ সমানুপাতিক অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, মানে 1 অফ হাইড্রোক্সিল ইজ সমানুপাতিক অফ পিওইচ ইজ সমানুপাতিক অফ পি কেবি। এটা হচ্ছে সূত্র। ওকে, এখান থেকে তুমি মনে রাখতে পারো, অনেকগুলো একসাথে লিখে দিলাম। আচ্ছা, পরের প্রশ্ন আসো, কি বলছে দেখো, যে কোন জোড়াটি লুইস অ্যাসিড। এই তো দেখছো লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিডে কি বলছে আগে আমাকে এটা জানা লাগবে, বা লুইস সাহেব কি বলছে এটা আমি এখানে লিখতে পারবো। আচ্ছা, এখানে লিখি দেখো, বিজ্ঞানী লুইস বলল যে একটা যৌগ তখনই অ্যাসিড হবে যখন তার মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে, আর ক্ষার তখনই হবে যখন মুক্তজোড় ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, এখন খেয়াল করো তো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লিখলাম, অ্যালুমিনিয়ামের লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারতো, এখানে আছে 6টা, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লুইস অ্যাসিড বলতে পারি। আবার খেয়াল করো তো, আমি একটা ম্যাগনেসিয়াম লিখলাম, বা আমি হচ্ছে হলো FeCl2 লিখলাম, এরা কি করতে পারে, এরা ইলেকট্রন ত্যাগ করতে পারে। কেমনে ত্যাগ করে, Fe থেকে Fe2 প্লাসে কনভার্ট হচ্ছে, তাহলে এই যে Fe থেকে Fe2 প্লাসে কনভার্ট হওয়ার সময় দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ইলেকট্রন ধরে ত্যাগ করে তারাই তো ক্ষার। তাহলে জটিল যৌগগুলা, ম্যাগনেসিয়াম গ্রুপ 1 গ্রুপ 2 এর মৌলগুলা, এগুলা হচ্ছে লুইস অনুসারে অ্যাসিড ক্ষার হিসেবে কাজ করে। বুঝতে পারছো? তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ক্ষার, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড। ওকে, এখন তাহলে তুমি বলো অ্যান্সারটা কি হবে। কয় নম্বর প্রশ্ন? 88। লুইস অ্যাসিডের উদাহরণ কোনটা? এই যে পানি মুক্তজোড় ইলেকট্রন আছে, যার মুক্তজোড় ইলেকট্রন আছে সে তো দিবে। অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, দিবে। সালফিউরিক অ্যাসিড পসিবল না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে নিবে, এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো লুইস অ্যাসিড। ওকে, পরের প্রশ্নে আসো, কি বলছে 99 নম্বর কোশ্চেনে, একটা মূলক দেওয়া আছে, তার অনুবন্ধী অ্যাসিড কি হবে। এই যে, তাহলে অনুবন্ধী অ্যাসিড হইতে হলে কি হইতে হবে, হাইড্রোজেন গ্রহণ করতে হবে, হাইড্রোজেন গ্রহণ করলে একটা চার্জ নিউট্রালাইজ হবে, তাহলে NO3 তে কনভার্ট হবে। এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 90, নিচের কোনটি লুইস ক্ষারক? দেখো তো, খুব ভালো একটা প্রশ্ন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেই ইলেকট্রন গ্রহণ করবে, কারণ এটা গ্রুপ 13 এর মৌল। ফেরিক ট্রাইক্লোরাইড Fe3+ রূপে আছে, সেই ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ কনভার্ট হবে, তাহলে এও পসিবল না। সালফার ট্রাইঅক্সাইড, সার লাস্টের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, সে 8টা নিতে পারে, তাহলে সেও ইলেকট্রন গ্রহণ করবে, সেটাও পসিবল না। কিন্তু কার্বন মনোক্সাইডে খেয়াল করো তো, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বনের আরেকটা ডবল বন্ড হওয়ার প্রবণতা আছে না, তার তো মুক্ত জোড় ইলেকট্রন একটা এক জোড়া আছে, সে কি করতে পারে, আয়রনের সাথে বিক্রিয়া করতে পারে। আয়রনকে যদি সেই ইলেকট্রনটা দিয়ে দেয়, তাহলে FeCO একটা জটিল যৌগ তৈরি হলো, তাহলে এই ইলেকট্রনটা দিয়ে দিল, তাহলে এ লুইস ক্ষারক হিসেবে এখানে কাজ করলো। বুঝতে পারছো ভাইয়া? ওকে, জটিল যৌগ তৈরি হবে। পরের প্রশ্নে আসো, কি বলছে দেখো, যে 91 নম্বর প্রশ্ন, যে বাইকার্বনেট এবং পানির বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্ল কোনটা? এই বিক্রিয়ায় পানির এর অনুবন্ধী অম্ল কোনটা? পানি এর অনুবন্ধী অম্ল, তাহলে পানি কি এখানে ক্ষার হিসেবে কাজ করছে। পানি যদি ক্ষার হিসেবে কাজ করে, পানি কি করবে, হাইড্রোজেনকে গ্রহণ করবে, করে সে অনুবন্ধী অম্লতে পরিণত হবে, তাহলে হাইড্রোনিয়াম আয়ন হবে আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে আসো, কি বলছো দেখো, 92 নম্বর প্রশ্নে বলছে যে কার্বনিক অ্যাসিড আর পানির বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্লজোড় কোনটি? অনুবন্ধী অম্লজোড়, খুবই ভালো প্রশ্ন। অনুবন্ধী অম্লজোড় মানে দুইটাই অম্ল হইতে হবে, এটাই হলো কি অম্ল জোড়া। ওকে, তার মানে কি, এখানে একটা অম্ল আছে, এখানে একটা অম্ল আছে, আমাকে ওটা ফাইন্ড আউট করতে হবে। এখন খেয়াল করো তো, এই কার্বনিক অ্যাসিড হাইড্রোজেনকে ত্যাগ করে বাইকার্বনেট আয়নে পরিণত হলো, যেহেতু সে হাইড্রোজেনকে ত্যাগ করছে, তাহলে এটা অ্যাসিড, এটা তার অনুবন্ধী ক্ষার, তাহলে এটা আমাদের অ্যান্সারে থাকবে না, এটা আমাদের অ্যান্সার। দ্বিতীয়ত, এ
হাইড্রোজেনকে গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হয়েছে। তাহলে কি এ হলো ক্ষার, যেহেতু গ্রহণ করছে, এই হলো তার অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। তাহলে দেখো তো এও অ্যাসিড এও অ্যাসিড, তাহলে আমাদের এই দুইটা জোড়ই হচ্ছে অম্ল জোড় হিসেবে কাজ করছে। এই যে তাহলে আমাদের এটাই হবে আমাদের অ্যান্সার, হাইড্রোনিয়াম আয়ন আর কার্বনিক অ্যাসিড। বুঝতে পারছো? বলছে অনুবন্ধী অম্ল জোড়, তার মানে কি একটা অম্ল আর একটা অনুবন্ধী অম্ল, এই দুইটা অ্যান্সার কি এটা আমাদের চাইছে, বা এই দুইটা কি এটা আমাদেরকে বার করতে বলছে। তাহলে অ্যান্সারটা এইভাবে বের করবে। ওকে, একটু ঠান্ডা মাথায় করবে এটা। পরের প্রশ্ন আসো, 93 নম্বর প্রশ্ন। কার্বনিক অ্যাসিড এবং পানির বিক্রিয়াতে এটা তৈরি হলো, এই বিক্রিয়াতে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা? যেহেতু কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলছে, তাহলে এটা একটা অ্যাসিড, তাই জন্য তার অনুবন্ধী ক্ষার তৈরি হবে। অ্যাসিড কি করে? হাইড্রোজেন আয়নকে ত্যাগ করে, তাহলে কি হবে? HCO3 মাইনাসে কনভার্ট হবে। এটা হবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটাও সেম, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নিজেরা করবা, একটা রেখে দিলাম। ওকে, পরের প্রশ্নে আসো। বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটা? ভূগর্ভস্থ পানি। মনে রাখবে ভাই, বাংলাদেশ বললে ভূগর্ভস্থ, পৃথিবী বললে হিম বা হিমের নিচে যে বরফগুলো জমা থাকে সেইটা। ওকে, পরের প্রশ্নে আসো। একটা পুকুরের পানির ডিও এর মান 4 হলে, একটা পুকুরের পানির ডিও এর মান 4 হলে এই পুকুরের পানিটা কি হবে? ভাই এই যে একটা প্রশ্ন, এটার সাথে অনেকগুলো জিনিস রিলেটেড আছে, চলো আমরা সবগুলাকে একবারে দেখে আসি। আমরা জাস্ট ডিওটা জানবো না, আমরা সব কিছুকে জানবো। প্রথমে আসো পিএইচ। একটা আদর্শ পানির পিএইচ কত বলো তো? 6.5 থেকে 8.5। এরপরে আমরা মনে রাখো ডিও, ডিও মানে কি? ডিজলভ অক্সিজেন। এটার ভ্যালু কত? আদর্শ পানির ক্ষেত্রে 5 থেকে 6 ppm, কত? পার্টস পার মিলিয়ন। যদি বলতাম ডিও না বলে যদি বলতাম বিওডি, তাহলে এটার ভ্যালু হতো 6 ppm। এরপরে যদি আমরা বিওডি না বলে সিওডি বলতাম, তাহলে তার ভ্যালু হতো 10 ppm। এরপর যদি সিওডিও না বলতাম, টিডিএস বলতাম, তাহলে তার ভ্যালু হতো ভাইয়া 500 ppm। আর এটাও না বলে যদি সোডিয়াম বলতাম, তাহলেও তার ভ্যালু হতো 500 ppm। ওকে, তো এটা একটু মাথায় রাখবা, আদর্শ ভ্যালুগুলো এগুলো। ওকে, এখন ডিও মানে ডিজলভ অক্সিজেন, তার সর্বোচ্চ ভ্যালু কত? 5 থেকে 6। আর বিওডি এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হলো সর্বোচ্চ 6। এটার আবার আমরা ক্লাসিফাই করতে পারি, 1 থেকে 2 ppm হলে বলে বেস্ট, 3 ppm পর্যন্ত ভালো, আর হচ্ছে 6 ppm হলো সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা, 10 ppm হয়ে গেলে দূষক, আর 20 ppm হয়ে গেলে চূড়ান্তভাবে দূষক। বুঝতে পারছো? তাহলে এই যে এইগুলো যদি তুমি মনে রাখো, তোমার এই রিলেটেড সবগুলো এমসিকিউ হয়ে যাবে। আসো ভাই এমসিকিউটাকে সলভ করি। কি বলছে? যে একটা পুকুরের পানির ডিও এর ভ্যালু 4 হলে পানিটা কেমন হবে? ডিও ডিজলভ অক্সিজেন এর ভ্যালু কত? 5 থেকে 6 ppm পর্যন্ত হইতে পারে, আসে কত? 4। তার মানে এটা বিশুদ্ধ পানিরই উদাহরণ। ওকে, পরের প্রশ্ন। মাঝে মাঝে পুকুরে মাছ পানির উপরে অংশে হা করে শ্বাস নেয়। দেখো না, মাছগুলো পুকুর থেকে উপরে উঠে হা হা করে শ্বাস নিতেছে। কেন নিতেছে ভাইয়া? কারণ হলো পানিতে এখন অক্সিজেন নাই, এই যে ডিজলভ অক্সিজেনটা কমে গেছে, এটাই। ওকে, আচ্ছা পরের প্রশ্নে আসো। কি বলছে? 98 নম্বর প্রশ্ন। এখানে বলছে কোন ধরনের দূষক পানির ডিও এর মান হ্রাস করে? এই যে দেখো, ডিও মানে ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন বলছে, তাহলে জৈব দূষক হবে। যদি সব রকম হইতো তাহলে জৈব অজৈব সব রকম হইতো, এটাই আর কি। আচ্ছা পরের প্রশ্ন দেখো, কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড কোনটা? আমরা প্রথম মানদণ্ড হিসেবে পিএইচ পড়ছিলাম, সেটাই হচ্ছে হলো গিয়ে সারফেস ওয়াটারের মানদণ্ড। ওকে, আচ্ছা প্রথমটাতে আসো, এরপরেরটাতে আসো। কার্বন ডাইঅক্সাইড দুটি প্রধান সিঙ্ক কোনটা? প্রধান সিঙ্ক, হোয়াট ইজ সিঙ্ক? সিঙ্ক মানে হলো গ্রাহক। কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে, তার সাথে আরেকটা জিনিস গ্রহণ করে, সেটা হলো সমুদ্র, ওশেন। তোমরা যারা সমুদ্রে গেছো হয়তো জানো না যে সমুদ্র তোমার অগোচরে তোমার দেওয়া কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে নিচ্ছে। ওকে, পরের প্রশ্নে আসো। আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ইন বাংলাদেশ, ইন ওয়ার্ল্ড ওয়াইড, দুইটাই জানা লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে একটু মুখস্থ রাখা লাগবে আর কি, 0.0515 ppm, আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 0.01 ppm। এই দুটো একটু মুখস্থ রাখবা, এটা মেডিকেলে আসার মতো প্রশ্ন। পরের প্রশ্নে আসি। 103 নম্বর প্রশ্নে বলছে হুয়ের মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা পয়েন্ট, আচ্ছা এই যে এটা ভুল দেওয়া আছে, এটা হবে না, এটা হবে অ্যান্সার, বি নাম্বারটা হবে অ্যান্সার, 0.01 ppm। ওকে, বায়ুতে হাইড্রোজেন সালফাইডের ppm এ মানুষের মৃত্যু হইতে পারে, আমি মনে রাখতাম 50 ক্রস করলে মানুষ মারা যায়, হাইড্রোজেন সালফাইড 50 ppm ক্রস করলে মারা যাবে। এরপরে আসো পরের প্রশ্ন, কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা, এটা একটু মনে রাখতে হবে ভাইয়া। তুমি একটু আগে বললে আর্সেনিকের বাংলাদেশের গ্রহণযোগ্য মাত্রা 0.005, ওয়ার্ল্ড ওয়াইড 0.001, তার জন্য বাংলাদেশে একটু বেশি, এই জন্য বাংলাদেশের মানুষের ক্ষেত্রে সবকিছু বেশি বেশি লাগে, তো এই জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রাটা একটু বেশি। আর্সেনিক কিন্তু খারাপ, তাও কিন্তু বাংলাদেশের মানুষ কেন বেশি খাইতে পারে? আচ্ছা জানি না কেন দিচ্ছে এটা। পরের প্রশ্ন,
কার্বন ডাই অক্সাইড সহনীয় মাত্রা বলছে, এটা একটু মনে রাখবা 0.15 আর কি। আর হাইড্রোজেন সালফেট কত বললাম 50 ppm পড়ছে। ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে? ভারী ধাতু, একটা ভারী ধাতু সেটা হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়, কোন সে ধাতু? এটা, তাই না? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। চলো এই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে আমি আগে দেখে আসি, তারপরে টুস টুস করে অ্যান্সার করে দেবো। দেখো প্রথম প্রশ্ন আমি মনে রাখতাম এইভাবে, ভারী ধাতু 4টা আছে, এর ভিতরে একটা হলো ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পরশে, কিসে? ক্রোমিয়ামের পরশে এ রতে হলো রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা, আর শতে হলো শোষণে বাধা। কোন শোষণে বাধা? আয়রন শোষণে বাধা, বাধা। এটা হলো ক্রোমিয়ামের কাজ। তাহলে ক্রোমিয়ামের অভাব হলে রক্ত শূন্যতা হবে। 2 নাম্বার লেড, লেড দিয়ে আমি মনে রাখতাম হলো 3 ম, 3 ম। একটা মতে হলো মস্তিষ্কের আইকিউ কমে যাবে, আচ্ছা ব্রেনের আইকিউ কমে যাবে, ব্রেনের আইকিউ হ্রাস পাবে, ব্রেন মানে মস্তিষ্ক। পরের মতে হচ্ছে মারি নীল হয়ে যাবে, মারি নীল হয়ে যাবে। আর পরের মতে মনে রাখবা হচ্ছে মৃত সন্তান তৈরি হবে, মৃত সন্তান তৈরি হবে। আচ্ছা সন্তান তৈরি হবে, আচ্ছা সন্তান বানানতে একটু দেখিও, স্বনয়তান্ত আকার ন, সন্তান তৈরি হবে। আচ্ছা মৃত সন্তান তৈরি হবে। এবার লেডের কাজ গেল। আর হচ্ছে এরপরে মনে রাখো ক্রোমিয়ামের ছোট ভাই হলো ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের সাথে ক্যালসিয়ামের মিল আছে, সে ক্যালসিয়াম শোষণকে বাধা দিবে, ফলে কি হবে? অস্টিওপরোসিস হবে। কি হবে? অস্টিওপরোসিস হবে। এরপরে তুমি মাথায় রাখো হচ্ছে আর্সেনিক, আর্সেনিকের কাজ হলো বাকি সব। কি কি হইতে পারে? যেমন ডায়রিয়া হইতে পারে, ব্ল্যাক ফুট ডিজিজ হইতে পারে, ব্ল্যাক ফুট DIACA হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, ফ্যাটি লিভার হইতে পারে। এগুলো হলো ভাইয়া কার? আর্সেনিকের জন্য হয়। তো এই 4টার ডিজিজে কার জন্য কি হচ্ছে এটা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন। তো ভাইয়া আসো আমরা সলভ করি। আমরা বলতেছি যে মানব শরীরে কোন ধাতুর আধিক্যর কারণে রক্তে হিমোগ্লোবিন কমে যাবে? প্রথম অ্যান্সার হলো ভাইয়া ক্রোমিয়াম। অপশনে যদি ক্রোমিয়াম না থাকতো তাহলে অ্যান্সার হতো ক্যাডমিয়াম, অর্থাৎ ক্রোমিয়াম ইজ মোর পাওয়ারফুল দ্যান ক্যাডমিয়াম, তো রক্ত শূন্যতা। তাহলে তোমার অপশনে দুইটাই আছে, ক্রোমিয়াম ক্যাডমিয়াম, তুমি ক্রোমিয়াম দেখাবা রক্ত শূন্যতার জন্য। আর যদি ক্রোমিয়াম না থাকে তুমি ক্যাডমিয়াম দেখাবা। ওকে, তো এখানে ক্রোমিয়াম ক্যাডমিয়াম দুইটাই আছে, আমি ক্রোমিয়াম দেখাবো। কারণ কি বলছো দেয় যে আমি একটু আগে দেখাইলাম যে এই যে দুইটাই কিন্তু রক্ত শূন্যতার জন্য দায়ী। আচ্ছা এখানে প্লাস রক্ত শূন্যতা লিখে রাখো, ক্যাডমিয়ামের ক্ষেত্রে রক্ত শূন্যতা, দুইটাই কিন্তু রক্ত শূন্যতার জন্য দায়ী। ওকে, দুইটাই রক্ত শূন্যতার জন্য দায়ী হয়ে থাকে। আচ্ছা পরের প্রশ্ন আসো। কি বলছে দেখো, মানব শরীরে কোন ধাতু ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? এই যে বলছে আর্সেনিক। আচ্ছা পরের প্রশ্ন 108, মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যতার কারণে হাড় ভেঙে যায়? হাড় ভেঙে যাচ্ছে, ক্যালসিয়ামের অভাবে হাড় ভেঙে যাবে বা অস্টিওপোরোসিস হবে, ক্যালসিয়াম ক্যাডমিয়াম, এই যে ক্যাডমিয়াম। ওকে, এরপরে দেখো কোন ভারী ধাতুর কারণে আয়নের জলীয় মানে আয়নের পানীয় জল দূষণের কারণে শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পায়? ওই যে 3টা ময়ের একটা মতে ছিল ব্রেনের আইকিউ হ্রাস, তাহলে ওটা লেডের জন্য মনে রাখছিলাম, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে ভাইয়া? লেড হবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে 110 নম্বর প্রশ্ন, যে কোন অবস্থায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে? এই যে বাস্তব গ্যাস যখনই বলছে তখনই হাই টেম্পারেচার লো প্রেশার, এটাই আমাদের অ্যান্সার হবে। 111তে আসো। কি বলছে যে অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ কোনটা? অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ কোনটা? এই যে অ্যাভোগাড্রোর সূত্র মানে হলো এন এর সূত্র। এখানে দেখো তো এন এর সূত্র হইতে হলে এনটাকে সচল হইতে হবে, এখানে প্রত্যেকটাতে এন কি স্থির, তাহলে এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? ভি ইজ প্রপোর্শনাল টু এন। পরের প্রশ্ন দেখো কি বলছে, গে লুসাকে, আচ্ছা যাই না কিসের জন্য গে দিছে, গে লুসাকে মানে নাম কেন গে ছিল আল্লাহ জানে। আচ্ছা গে লুসাকের চাপের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, গে লুসাকের চাপের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভিটা কনস্ট্যান্ট থাকে, যে ভি স্থির, পি ইজ প্রপোর্শনাল টু টি। পরের প্রশ্ন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেক হ্রাস করলাম, তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলাম, আয়তনের কি হবে? এই তো দেখো কি ভালো প্রশ্ন করছে, দেখছো কি ভালো প্রশ্ন করছে। চাপ কমাইলা, তাপমাত্রা বাড়াইলা, আয়তন কি হবে বলো তো? টিভি ইকুয়াল টি না, ভি ইকুয়াল কি বলতে পারো? টি ডিভাইডেড বাই পি। ঠিক আছে, তাহলে V1 ডিভাইডেড বাই V2 করো বা V2 ডিভাইডেড বাই V1 করো, তাহলে কি হবে বলো তো? T2 P2 ইন্টু P1 T1, উল্টাই যাবে না? জাস্ট আমি হচ্ছে ভ্যালুগুলাকে বসালাম। এখন কি বলছে যে চাপ অর্ধেক করলাম, চাপ অর্ধেক করলাম, তাহলে চাপের ভ্যালু কত হবে?
হাফ অফ P1 আর তাপমাত্রা দ্বিগুণ করলাম, তাহলে তাপমাত্রা কি হবে 2T1 P1 T1, তাহলে এই T1 A1 কাটে, এই P1 A1 কাটে, তাহলে 4 গুণ হচ্ছে। কত গুণ হচ্ছে? ওই পারে নিয়ে যাও, 4 গুণ হচ্ছে। অপশনে একটাতে দেখো 4 গুণ নেই, তাহলে কোনটা সঠিক অ্যান্সার? কোনোটি নয়। 1/4 না, পূর্বের নেই না, পূর্বের সমান না। এগুলো না প্রচুর বুয়েট প্রিতে আসে, মাথা ঠান্ডা রাখলে একদম ইজি। ওকে, আশা করি বুঝতে পারছো। আমি জাস্ট ভ্যালুগুলোকে বসাইছি, তারপরে করে গেছি। পরের প্রশ্ন আসো, কি বলছে দেখো। এই দেখো সেম কোশ্চেন। স্থির তাপমাত্রায় 1 atm চাপে নির্দিষ্ট ভরের কোনো অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে, এত চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? P1 চাপে V1 দেওয়া আছে, P2 চাপে V2 চাইছে। আমরা কি জানি? P1 V1 ইকুয়াল P2 V2। আমাকে এটা বের করতে বলছে, তো এটা তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক এটা তোমাদের। ওকে, পরের প্রশ্নে আসো। নিচের কোন সূত্রটি, আচ্ছা কিছুই না, V2 এর ভ্যালু কি হবে আসলে? উপরে আয়তন এক চাপ 1 × 3.1215 ডিভাইডেড বাই 2.5, তাহলে 3কে 2 দিয়ে ভাগ দিলে 1.5-এর কাছাকাছি কিছু হয়, মানে 1.5-এর থেকে একটু কমই হবে, কারণ 2.5 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 1.26 হবে অ্যান্সার। এটাই আসবে। পরের প্রশ্ন আসো। 115, নিচের কোনটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? আদর্শ ক্ষেত্রে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে পড়ছি, গ্রাহামের সূত্র নিয়ে পড়ছি, গেলোসাকের সূত্র নিয়ে পড়ছি, কিন্তু রাউন্ডের সূত্র আমরা কোথাও পড়ি নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্ন, গতিতত্ত্ব আমরা আগে বলছি যে PV = 1/3 mNc² অথবা হচ্ছে 3/2 kT, এই যে পড়ে আসছে, তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। ওকে, গতীয় সমীকরণ গতিতত্ত্ব থেকে। আসো 17 নম্বর প্রশ্ন। ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে এর ভ্যালু আন্তঃআণবিক আকর্ষণ বল, প্রথমে পড়ে আসছি ভাইয়া। আচ্ছা 118তে আসো। এই যে বোলসম্যান ধ্রুবকের ভ্যালু একক কি দেখছো? ওইখানে ভ্যালু চাইছিল, এখানে একক চাইছে। একবারে পড়লে সব সহজ না। জুল, মলিকিউল ইনভার্স 1, যদি ক্যালভিন থাকে তাহলে ক্যালভিন ইনভার্স 1ও অ্যাড করে দিবা। ওকে, তো এটাই অ্যান্সার। পরের প্রশ্ন 119, 300 ক্যালভিন তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অণুর RMS কত? আমরা 0 ক্যালভিন তাপমাত্রার ক্ষেত্রে পড়ছিলাম 461-এর কাছাকাছি, আর একটু বেশি 493 পড়ছিলাম। তাহলে 300 ক্যালভিন মানে কত? 25 ডিগ্রি, 27 ডিগ্রি, তাহলে একটু বেশি হবে, 493 একটু বেশি হবে, তাহলে আমাদের 516 হবে অ্যান্সার। দেখছো ওই যে √μ² যদি তুমি 0 ডিগ্রির ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এই 5টার ভ্যালু মনে রাখো, তাহলে তুমি একটু মাথা ঘামাইলেই 25 ডিগ্রি 27 ডিগ্রির অপশন টেস্ট করে বুঝতে পারবা। ওকে, তো 0 ডিগ্রির ক্ষেত্রে ছিল 493, 25 ডিগ্রি বা 27 ডিগ্রির ক্ষেত্রে একটু বাড়বে না, বাইরে 516 হয়ে গেছে। এটাই 120 আসো। নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, এটা আমরা ওই শকটাতেই বলে ফেলছিলাম, কার্বন মনোক্সাইড। আচ্ছা দায়ী নয় বলছে, সরি, শকটাই বলছেন, কার্বন মনোক্সাইড দায়ী নয়, ক্লোরিন দায়ী, CFC দায়ী এবং ইভি রশ্মি দায়ী হয়ে থাকে, কার্বন মনোক্সাইড দায়ী নয়, কারণ আমরা কার্বন মনোক্সাইড নিষ্ক্রিয় গ্যাস হিসেবে থাকে। ওকে, তো এখানে কোনো ইফেক্ট থাকে না। ফ্রিয়ন 12, দেখো সেম কোয়েশ্চেন, 12 + 90 102, 102 মানে কার্বন একটা, হাইড্রোজেন নেই, ফ্লোরিন 2টা আর ক্লোরিন 2টা। আচ্ছা এই প্রশ্নটা আমরা আগেই করছি। আসো 122 নম্বর প্রশ্ন, কি বলছে যে নিচের কোন গ্যাসটি ফ্রিয়ন 12 সংকেত? আচ্ছা না সরি, 122 নম্বর, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনটি? CFC, একদম ঠাটা, ফটোকেমিক্যাল স্মোক CFC। আচ্ছা ওটাও আমি বলে দিছি ভাই, একবারে সবগুলা শক একসাথে লিখে দিয়েছিলাম, তো এটা মুখস্থ করে নিবা। নীরবঘাতক কোনটা? কার্বন মনোক্সাইড। আর লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ কি সে ইলেকট্রন গ্রহণ করতে পারে, যার মুক্তজোর ইলেকট্রন নেওয়ার প্রবলিটি থাকে সেই লুইস ক্ষারক অ্যাসিড, আর যে দিবে সে হলো ক্ষার। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে কি হতে পারে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা ক্লোরিনকেও গ্রহণ করতে পারে, অ্যালুমিনিয়াম Cl4- হইতে পারে, তো এটার জন্য আর কি। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 125 নম্বর প্রশ্ন, কি বলছে? বাঁকা জ্ঞান। তো তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হচ্ছে চার্লসের সূত্র আছে, কারণ চার্লসের সূত্রে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, CP। ওকে, তারপরে প্রশ্ন দেখো, এই যে উভধর্মী পদার্থ কোনটা? বাইকার্বনেট হাইড্রোজেন গ্রহণ করে কার্বনিক অ্যাসিড হলো, আবার বাইকার্বনেট হাইড্রোজেন ত্যাগ করে কার্বন, এটা হলে গিয়ে একটু ভুল লিখছে, আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেন ত্যাগ করে কার্বনেট আয়ন হলো, মানে কি হয়েছে? এই যে আমি একটু ভালো করে লিখি, HCO3- সে যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে H2CO3-তে কনভার্ট হয়, আর সে যদি হাইড্রোজেনকে ত্যাগ করে তাহলে CO3-2- কনভার্ট হয়। তাহলে স্যার দুইটা জিনিসেরই ক্যাপাবিলিটি আছে, এই জন্য এটা হচ্ছে হলো উভধর্মী। এরকম উভধর্মী আর কে কে আছে বলো তো? SO4-, পানি,
এরা হচ্ছে হলো উভধর্মী হিসেবে কাজ করে থাকে। তার হাইড্রোজেন দিতেও পারে, দেখো বলতে পারে। পরের প্রশ্ন, নিচের কোনটি লুইস অ্যাসিড? এই সেম কোশ্চেন। হ্যাঁ 128 আসো, এফজিডি প্ল্যান্টে কোনটি তৈরি হয় না? যার নিচে কোনো সংখ্যা পাবো না সেই তৈরি হবে না। এই যে সংখ্যা নেই তাহলে এ তৈরি হবে না। ওকে আচ্ছা, বা দূর করা যায় না। পরের প্রশ্ন 129 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিচের কোনটি কোন মানটি দূষিত পানির জন্য নির্দেশক? আচ্ছা দেখো, তোর পিএইচ এর ভ্যালু 6.4 থেকে 7.4, পিএইচ টা নর্মাল, এটা মানে দূষক না। ডিও এর ভ্যালু 6, ডিও এর ভ্যালু 6 পর্যন্ত হইলেও সমস্যা নাই, তাহলে এটাও দূষক না। বিওডি 6 পর্যন্ত সর্বোচ্চ, তাহলে 2 এ আছে ভালো, কিন্তু সিওডি 100 হয়ে গেছে, সিওডি এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 10, 100 হয়ে গেছে, তার মানে এটা খারাপ, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা 130 আসো, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি কোনটি হবে? 1 লিটারের ভর দেওয়া আছে, তাহলে তুমি বের করতে পারবে না ভাইয়া? এটা তো সহজ জিনিস। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে 1.43 গ্রাম, তাহলে এসটিপিতে 22.4 লিটারের ভর কত হবে? 1 লিটারের ভর যদি হয়, একটা উইকিং নেমে করো 4.43 গ্রাম, তাহলে 22.4 লিটারের ভ্যালু হবে 1.43 ইন্টু 22.4, তাহলে এটার ভ্যালু কত হতে পারে? এই 30-এর কাছাকাছি, তার মানে অক্সিজেন হবে আমাদের অ্যান্সার। মানে তুমি যদি জাস্ট গুণ করে দাও তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, আর উইকিং নেমে করলাম আর কি। পরের প্রশ্নে আসি, কি বলছে, যে উৎক্রম তাপ। দেখো হিলিয়ামের উৎক্রম তাপ আর হচ্ছে হাইড্রোজেনের উৎক্রম তাপ। হোয়াট ইজ উৎক্রম তাপ আগে একটা বুঝতে হবে। উৎক্রম মানে যেটা অতিক্রম করার পরে একটা গ্যাসকে আর তরলে কনভার্ট করা যায় না, সেটাকে বলে উৎক্রম তাপমাত্রা। হিলিয়ামের ক্ষেত্রে উৎক্রম তাপমাত্রা ভাইয়া -240°C, আর হাইড্রোজেনের ক্ষেত্রে ভাইয়া উৎক্রম তাপমাত্রা হলো -80°C। এই দুটো একটু মাথায় রাখবা, মেডিকেল অ্যাডমিশনের জন্য ডিরেক্ট চলে আসতে পারে। ওকে, যে তাপমাত্রা অতিক্রম করলে একটা গ্যাসকে আর লিকুইডে সহজে কনভার্ট করা যায় না, সেটাই হলো উৎক্রম তাপমাত্রা। পরের প্রশ্ন আসো, ভিটি ইকুয়াল ভি0 প্লাস ভি0 ডিভাইডেড বাই টি ইন্টু টি ডিভাইডেড বাই 273, এই সমীকরণে এটারকে কি বলা হয়? তো আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের ফিজিক্সের সেকেন্ড পার্টের যে আদর্শ, আচ্ছা ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টার আদর্শ গ্যাসের সমীকরণ, ওখানে আছে আসলে, ওখান থেকে দিয়ে দিয়েছে আয়তন প্রতি সহনাঙ্ক, মেইনলি ওইখানে পড়া। এখানে আমরা জাস্ট মনে রাখি যেটা হলো আয়তন প্রতি সহনাঙ্ক বলা হয়ে থাকে, ভি0 ডিভাইডেড বাই 273। আচ্ছা পরের প্রশ্ন, হাইড্রোকার্বনকে দূষকমুক্ত বায়ুকে, মানে হাইড্রোকার্বনের দূষকযুক্ত বায়ুকে দূষণমুক্ত করতে তুমি কি করবা? হাইড্রোকার্বন তেল, তাহলে আমরা তেল দেবো। আমরা জানি পোলারে পোলার মিশে, অপোলারে অপোলার মিশে, হাইড্রোকার্বন ইজ এ লিকুইড, তেল, তাহলে আমরা তেল দিলে এটা হচ্ছে হলো দূষকটাকে দূষকমুক্ত করবে। ওকে, পানির অস্থায়ী ক্ষয়তার জন্য দায়ী কোনটা? আমরা জানি যে কার্বন, আচ্ছা আমরা এভাবে মনে রাখি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোর সাথে যদি তুমি ক্লোরাইড দাও এবং সালফাইড দাও, হাইড্রোজেন সালফাইড দাও, এগুলা কি করে? এগুলা হচ্ছে হলো ইয়া হিসেবে কাজ করে থাকে, স্থায়ী ক্ষয়। আর বাইকার্বনেট আয়ন কি হিসেবে কাজ করে থাকে ভাইয়া? অস্থায়ী ক্ষয় হিসেবে কাজ করে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? বাইকার্বনেট আয়ন। ওকে, আচ্ছা তাহলে ক্লোরাইড বা সালফেট যুক্ত থাকা লবণ এটা হচ্ছে স্থায়ী ক্ষয়টার জন্য দায়ী, আর বাইকার্বনেট যুক্ত লবণ এটা হলো অস্থায়ী ক্ষয়টার জন্য দায়ী হয়ে থাকে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক্লোরাইড বা কার্বনেট বা সালফেট দ্বিমূলক যেগুলো আছে সেগুলো হচ্ছে স্থায়ী ক্ষয়টার জন্য দায়ী হয়ে থাকে। ওকে, পরের প্রশ্ন আসো, কি বলছে, অ্যাভোগাড্রোর বক্ররেখার মূল ব্যক্তি কি? দেখো অ্যাভোগাড্রোর বক্ররেখাটা আমি যখন আঁকাইছিলাম এভাবে আঁকাইছিলাম, পিভি আর এখানে ছিল পি, তাহলে পি এর সাথে ভি এর রিলেশন না, এই জন্য আমাদের অ্যান্সার হবে ভি ইজ 1:1/p। ওকে, পরের প্রশ্ন, অনুবন্ধী অম্লক্ষার যৌগের মধ্যে কিসের পার্থক্য? এতক্ষণ ধরে অনুবন্ধী অম্লক্ষার পেঁচাইলাম, কি পেঁচাইলাম? একটা হাইড্রোজেন আয়ন নিয়ে পেঁচাইলাম ভাই, আসলে আর কিছুই না। পরের প্রশ্ন আসো, হু কর্তৃক অনুমোদিত পিএইচ এর ভ্যালু কত? 6.5 থেকে 8.5, ডিও 5 থেকে 6, বিওডি 6, সিওডি 10, পিরিএস 500, সোডিয়াম 500, অ্যান্সার কি হবে? এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আসো পরের প্রশ্ন, কার্বন ডাই অক্সাইডের সন্ধির চাপ কত? এই যে লাস্টের প্রশ্ন, কিন্তু কত ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে রাখছে দেখো। সন্ধির চাপ আমাদের কয়েকটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। কি কি? হিলিয়ামের ক্ষেত্রে কত ভাইয়া? হাইড্রোজেনের কত? আমি কয়েকটাই মনে রাখতে বলবো, অক্সিজেন কত, নাইট্রোজেন কত, আর হচ্ছে হলো ভাই অ্যামোনিয়া কত। এই তিনটা, এই পাঁচটা যদি মনে রাখো তাহলেই হবে। হিলিয়ামের ক্ষেত্রে ভাইয়া উৎক্রম এটা সন্ধি চাপ হচ্ছে 288 -268, হাইড্রোজেনের ক্ষেত্রে -240°, অক্সিজেনের ক্ষেত্রে -31°, নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিজেনটা ভুল লিখছি, -118°, অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে -31°, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে ভাইয়া 132°। তো এই যে কয়েকটা আমি উৎক্রম চাপ চাপ লিখে দিলাম, সন্ধিচাপ বা ক্রিটিক্যাল টেম্পারেচার,
এটা একটু মাথায় রাখবে, এগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, হিলিয়ামের ক্ষেত্রে -268, হাইড্রোজেনের -240, অক্সিজেনের -118, নাইট্রোজেনের -31 আর হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে 132। ওকে, তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইডের সন্ধিচাপ কত হবে ভাই? সন্ধির চাপ হবে এই যে, আচ্ছা আমরা সন্ধি তাপমাত্রা পড়লাম, ওই কত বললাম হাইড্রোজেনের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা পড়লাম ভাইয়া -240। এই সন্ধি তাপমাত্রার জন্য যে চাপটা অ্যারাইজ হয়ে থাকে সেটা হলো 72.9। ওকে, আমাদের এইগুলা মনে রাখতে হবে। ওকে, তো ভাইয়া দেখো, এই তো আমি মোটামুটি ভাবে তোমাদেরকে 138টা এমসিকিউ বলে দিলাম। তো প্রত্যেকটা দেখো, যেগুলো ম্যাথ ছিল আসলে সেগুলা মেডিকেলের ক্ষেত্রে কি হয় যে একটা দুটা ম্যাথ আসে, বাট এগুলা ক্যালকুলেটর দ্বারা করা যায় না, ক্যালকুলেটর ছাড়াও করা যায় আর কি, সেটা বলতেছি। তো এই ম্যাথগুলা এই চ্যাপ্টারে যেগুলো আছে, কিছু ম্যাথ অনেক বড় আছে যেগুলো তুমি চাইলেও পরীক্ষার হলে বসে হাতে কলমে করতে পারবে না, এত সময় থাকে না আসলে মেডিকেল অ্যাডমিশনে। তো চাইলে তুমি বেস্ট অপশন, যেহেতু অপশন অনুশীলনের এমসিকিউগুলো আসে, তুমি নিজে একবার করে এটা মনে রাখতে পারো, অথবা কি করতে পারো, আল্লাহ নামে ছেড়ে দিতে পারো, কারণ এত বড় এমসিকিউ আসার কথা না। ওকে, বাট যেইগুলো ভাই বোঝার মতো ছিল সেগুলোকে তোমাকে বুঝে বুঝে করতে হবে, তাই না? আমি ট্রাই করছি যে যে মানে এমসিকিউগুলো বোঝার মতো এবং এটার সাথে আরও যে রিলেটেড এমসিকিউগুলো হইতে পারে সেগুলোকে আমি ইন ডিটেলে সবগুলো বলে দেওয়ার। তো তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অ্যান্ড মেডিকেল অ্যাডমিশনের জন্য কন্টিনিউয়াস নিজের পড়াটাকে মানে চালাই যাওয়া খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো কিছু করবে। ভিডিওটা যে যে এখান থেকে দেখো, আমি বলবো যে ভাই বুঝে বুঝে পড়ো, বুঝে পড়ার কোনো বিকল্প নাই। তো আশা করি সবাই ভালো কিছু করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।